আচ্ছা, হযবরলার সেই বুড়োর মাপার ফিতেটা মনে আছে? সুকুমার রায় লিখেছিলেন, ফিতের লেখা টেখা সব উঠে গেছে, খালি ২৬ লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে সবই ২৬ ইঞ্চি হয়ে যায়। তবে এখন শুধু গল্পের নয়, রাজনীতির এই হযবরলতেও যাই মাপা হোক না কেন, সব হিসেব ঘুরে ফিরে সেই ২৬-এ, মানে ২৬-এ ভোটের হিসেব নিকেশে গিয়ে শেষ হচ্ছে। অন্যান্যবার প্রধানত একটা বা দুটো ইস্যু ভোটের আগে সামনের সারিতে থাকে এবং গত ৫ বছরের কাজের মূল্যায়নও থাকে। এবারে কিন্তু সেসবের বালাই নেই, অথচ এবারেও ইস্যুর হট্টমালা বসে গেছে। এসআইআর, ট্রাইব্যুনাল, বাঙালি অবাঙালি, মোথাবাড়ি, হুমকি হুঁশিয়ারি আর বস্তা বস্তা প্রতিশ্রুতি তো ছিলই। আর সর্বশেষ সংযোজন অবশ্যই ইডির হাতে আইপ্যাক কর্তার গ্রেফতারি। এবং আজ সুপ্রিম কোর্টের নির্দেশ যে ২ দফায় ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নামে ছাড়পত্র দেবে তারা এবারই ভোট দিতে পারবেন। নিঃসন্দেহে আজ সব কিছু নিয়ে তোলপাড়ের ঢেউ আছড়ে পড়বে এই যুক্তিতর্কের মঞ্চেও। আজ আমাদের বিষয়, আইপ্যাক মাথা গেল এজেন্সি কবজায়, নতুন তরজা শুরু ভোট জবে দরজায়, মোথাবাড়ি, হুঁশিয়ারি, ভুরি ভুরি ভাতায়, সবাই বলছে হিসেব নেব ২৬-এর খাতায়। আজ আমার প্রথম বক্তা তৃণমূলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা সকলকে। এই বাংলার প্রতিটি কোণে ছড়িয়ে থাকা প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যকে আমি জানাই আমার প্রণাম। দেখুন, এটি একটি রাজনৈতিক বিতর্কের মঞ্চ, কিন্তু আজ আপনাদের সামনে আমি কোনো দলীয় রাজনীতির ভোটের অঙ্ক কষতে আসিনি। আজ আমি আপনাদের বলতে এসেছি এই বাংলার অন্তরাত্মার কথা, যে বাংলার আত্মা আজ আক্রান্ত। এই বাংলার আত্মা আজ আক্রান্ত সেই বর্গীদের হাতে, যারা পশ্চিম দেশ থেকে এসেছে, যারা পশ্চিম দেশ থেকে এসে আমাদের শেখাতে চায় যে আমরা কি ভাষায় কথা বলবো। তারা আমাদের বলতে চায় যে বাংলা ভাষা বলে আদতে কোনো ভাষাই নেই। তারা আমাদের বুঝিয়ে দিতে চায় যে বাংলা ভাষা না 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 ওটা নয়, ওটা আসলে বাংলাদেশি ভাষা, বাঙালি ও তো আসলে উই পোকা। তারা আমাদের বুঝিয়ে দিতে চায় যে আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা যে মাছ মাংস আমিষ খাবারের আমাদের যে প্রীতি রয়েছে, অধিকাংশ বাঙালির যে প্রীতি রয়েছে আমিষের প্রতি, সেটা আসলে অত্যন্ত খারাপ, একটা তামসিক, একটা অমানবিক ব্যাপার। এটা যেন ঠিক হিন্দু ধর্মের সঙ্গে ঠিক যায় না, ওদের হিন্দু ধর্ম। ওরা আমাদের শিখিয়ে দিতে চায় যে মাটিতে রামকৃষ্ণ পরমহংস জন্মেছেন, যে মাটিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, সেই মাটির বাঙালিকে ওরা হিন্দু ধর্মের কিভাবে হিন্দু হতে হবে, কিভাবে সহি হিন্দু হতে হবে, এটা ওরা শিখিয়ে দিতে চায়। একটা মোড়ক ব্যবহার করছে, এটা ঠিক, যে কতটা উন্নয়ন হয়েছে, জিডিপিটা ঠিক কতখানি, পার ক্যাপিটা ইনকামটা ওপরে গেল না নিচে নামলো, এই পরিসংখ্যানটা একটু এদিকে না ডান দিকে না বাঁ দিকে না মাঝখানে, রাস্তাটা একটু ভেঙেছে না ব্রিজটা একটু উঁচু হয়েছে, এরকম অনেক মোড়ক তাদের আছে। কিন্তু বাস্তবটা হলো, ব্রিজ তৈরি হয়ে যাবে, ভাঙা রাস্তাও ঠিক হয়ে যাবে, কলে যদি জল না থাকে জলটাও চলে আসবে, কিন্তু আপনার এবং আমাদের বাঙালি জাতির অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায়, আমাদের আত্মপরিচয় যদি কোথাও বিপন্ন হয়ে যায়, ওই বর্গীদের সামনে যদি কোথাও আমাদের মাথা নত করতে হয়, তাহলে আগামীতে ব্রিজ হলো না রাস্তা হলো, কলে জল এলো, কে কটা চাকরি পেলো, কার পকেটে কত টাকা ঢুকলো, তার থেকেও অনেক বড় কথা হয়ে যাবে আমরা পুনরায় এই পশ্চিম দেশ থেকে আসা বর্গীদের কৃতদাসে পরিণত হব কি না। এই প্রশ্নটাই আমি আজ আপনাদের সামনে রাখতে চাই, যে আগামী যে নির্বাচন 2026-এর নির্বাচন, এটা কি শুধুমাত্র এই দল বনাম ওই দলের নির্বাচন হিসেবে আপনারা দেখছেন? আমি তো দেখছি না। নিশ্চিতভাবে আপনারা নির্বাচিত করবেন আপনাদের জনপ্রতিনিধিদের, আপনারা ভোট দেবেন, যাকে আপনাদের ভালো লাগে আপনারা ভোট দেবেন, সেটা নিয়ে কারো কিছু বলার নেই। আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, আমি চাইব যে আমার দলের প্রার্থীরা জিতুন, কিন্তু তার থেকেও বেশি যেটা আমি চাই, আমার মায়ের, আমার মাটির, আমার মানুষের অস্তিত্বটা যেন রক্ষিত হয়। আমার বাংলা মায়ের দিকে যারা আঙুল তুলে দেখায়, যারা চোখ তুলে তাকায়, যারা আমার মায়ের অস্তিত্ব বিপন্ন করতে চায়, আমি তাদের ধ্বংস চাই। যারা আমার মাতৃভাষাকে এই ভারতবর্ষের ভাষা বলে স্বীকার করতে চায় না।
আমি ধ্বংস চাই তাদের যারা ভিন রাজ্যে কাজ করতে যাওয়া আমার ভাইকে, আমার বাঙালি ভাইকে পিটিয়ে মারে কারণ সে বাঙালি। আমি ধ্বংস চাই তাদের যারা এই বাংলার মানুষকে বাঙালি বনাম বাঙালি এইভাবে ভেঙে দিতে চায়। আমি তাদের ধ্বংস চাই। আমি চাই এই নির্বাচন এমন একটি নির্বাচন হোক যেখানে ওরা দিল্লি থেকে যত খুশি সেনা আনুক, যত খুশি সাঁজোয়া গাড়ি আনুক, যত খুশি বন্দুকের নল আর বেয়োনেট আর ভারী বুট আনুক, এই নির্বাচনে বাঙালি যেন তাদের জবাব দেয়। ওরা যত এজেন্সি আনুক, যত ইডি আনুক, যত সিবিআই আনুক, যত নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন করিয়ে নিক, তাদের মতো করে করিয়ে নিক, আমি চাই বাঙালি ওদের জবাব দিক। ওরা এসআইআরের মাধ্যমে যত লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির নাম বাদ দিয়ে আমাদের দুর্বল করতে চাক না কেন, আমি চাই বাঙালি ওদের জবাব দিক। ওরা একটা জিনিস ভুলে যায়, ওরা বারবার একটা জিনিস ভুল করে, যে বাঙালি আসলে ঠিক সেই বাঘের মতো যাকে যতক্ষণ না খোঁচাচ্ছেন সে কিন্তু শান্ত, সে এমনিতে কিছু বলে না, এমনিতে সে ঠিক আছে, ভালো আছে। কিন্তু খোঁচা খাওয়া বাঘ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ধারণা কি এদের আদৌ আছে? না, নেই। সেই ধারণাটা আমরা ওদেরকে দেব, এই নির্বাচনের মাধ্যমে দেব, রাস্তায় দেব, পাড়াতে দেব, অলিতে দেব, গলিতে দেব, গ্রামে দেব, শহরে দেব, ওই পাহাড় থেকে সমতল, সমতল থেকে সমুদ্র, প্রতিটা প্রান্তে, প্রতিটা প্রান্তরে বাংলার এই প্রতিটি কোণায়, প্রতিটা বিধানসভায় আমরা ওদের সমুচিত জবাব দেব। যারা দখল করতে চেয়েছে আমাদের মাটিকে, যারা দখল করতে চেয়েছে আমাদের আত্মাকে, তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার লড়াই এইটা। শুধুমাত্র কোনো প্রার্থীকে গিয়ে ভোট দেওয়ার প্রশ্নে আপনারা অনেক কিছু ভাবতে পারেন, এ ভালো ও খারাপ, এ এতটা করেছে অতটা করবে, এই প্রতিশ্রুতি ওই প্রতিশ্রুতি, অনেক কিছু থাকতে পারে। কিন্তু সবার ওপরে আমাদের পরিচিতি, সবার ওপরে এই বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। আপনারা জানেন এসআইআরের মাধ্যমে এখনো পর্যন্ত 91 লক্ষ মানুষের নাম ওরা বাদ দিয়েছে। আপনারা জানেন ইডি সিবিআই এর মাধ্যমে একের পর এক বিরোধী নেতাদের হয় সমন করেছে, নয় জেলে পুরেছে। এইমাত্র সেদিন আইপ্যাক, একটি ভোট কুশলী সংস্থা যারা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট কুশলীর কাজ করে, তাদের যে ডিরেক্টর, তাকে তারা গ্রেপ্তার করেছে। আর মাত্র 7 দিন পর নির্বাচন, প্রথম দফার নির্বাচন। তারা গ্রেপ্তার করেছে সেই ডিরেক্টরকে, যে বিজেপি বিরোধী একটি দলের হয়ে ভোট কুশলীর কাজ করেছে, সরাসরি রাজনীতি করে না, সে কোনো রাজনীতিবিদ নয়, সে ভোটে দাঁড়ায় না, সে কোনোদিন ভোটে দাঁড়ায়নি, সম্ভবত কোনোদিন দাঁড়াবেও না, আমরা জানি না। এটি কর্পোরেট সংস্থায় কাজ করেন একজন ব্যক্তি, তাকে পর্যন্ত এরা গ্রেপ্তার করেছে। বিরোধী নেতা নেত্রীদের হেনস্থা করার কথা তো ছেড়েই দিন। বাংলার প্রশাসনের আগাপাস্তলা, মাথা থেকে পা অবধি প্রতিটা স্তরে প্রতিটি আধিকারিককে এই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন, নরেন্দ্র মোদী অ্যাপয়েন্টেড জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, আগাপাস্তলা গোটাটাকে পাল্টে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আজ বাংলায় কার্যত যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন তারা চালাচ্ছেন, তারা ভাবছেন এই করে বাঙালিকে ভয় পাইয়ে দেওয়া যাবে। তারা ভাবছেন হাজারে হাজারে আধা সেনা পাঠিয়ে বুঝি, ওই ভারী বুটের শব্দ দিয়ে বুঝি বাঙালিকে ভয় পাইয়ে দেওয়া সম্ভব। তারা ভাবছেন যে নামগুলো বাদ দিয়ে বিভিন্ন বিধানসভায় এর আগের বার যে ব্যবধানে হেরেছিলেন সেই ব্যবধানটা বুঝি মুছে ফেলা যাবে। তারা ভাবছেন আমরা মুসলমানদের টাইট দিচ্ছি, এই ন্যারেটিভ ছড়িয়ে বাঙালি হিন্দুদের মধ্যে তারা বোধহয় পুনরায় বাঙালির মধ্যে বিভাজন তৈরি করতে পারবেন। কিন্তু তারা ভুল ভাবছেন। এই বঙ্গে যারা বিজেপি করেন, পশ্চিম থেকে তাদের প্রভুরা আসেন, তাদেরকে বলে দেন এই এটা করো, তারা করে। তাদেরকে বলে এই বসো, তারা বসে, বলে ওঠো, তারা ওঠে। তারা তো কৃতদাসত্ব করছেন, রাজনৈতিক কৃতদাস তারা। তারা ভাবছেন এই বাংলার মানুষকেও তারা একইভাবে ওই পশ্চিম থেকে আসা হানাদার দস্যুদের কৃতদাস বানাবেন। কিন্তু আপনারা ভুল করছেন। হ্যাঁ, এটা ঠিক যে এই বাংলায় নেত্র সেনের জন্ম হয়েছিল, যে সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল। কিন্তু এই বাংলাতেই তো সূর্য সেনেরও জন্ম হয়েছিল। বাঙালি কিন্তু পক্ষ বাঁচতে জানে। দেখুন, এটা খুব সহজ কথা। বাঙালি পক্ষ বাঁচতে জানে। যখন আমাদের পক্ষ বাঁচতে হয়, আমরা সূর্য সেনেরই পক্ষ বাঁচি, আমরা নেত্র সেনের পক্ষ বাঁচি না। তাই এই বাংলায় যে বাঙালিরা বিজেপি করছেন, যে বাঙালি নেতারা পশ্চিম থেকে আসা প্রভুদের পা ধোয়া জল খেতে পারলে কেতার্থ বোধ করছেন, তাদেরকে বলবো
এখনো সময় আছে, আপনারাও পক্ষটা বেছে নিন, কারণ এরপর বেশি সময় নাও থাকতে পারে। নেত্র সেনের পক্ষ নয়, সূর্য সেনের পক্ষ বাছুন। পশ্চিম থেকে আসা বর্গীদের নয়, এই বাঙালিদের পক্ষ বাছুন। কারণ এই নির্বাচনে যতই আপনারা হাজারে হাজারে আধা সেনা দিয়ে, আপনাদের নিজস্ব নির্বাচন কমিশনার দিয়ে, আপনাদের এজেন্সি দিয়ে এই নির্বাচন করান না কেন, এই নির্বাচনে বাংলা হারবে না, এই নির্বাচনে বাঙালিকে আপনারা হারাতে পারবেন না। কারণ বাঙালি জানে, বাঙালি লড়তে জানে। আমরা লড়বো এই লোকাল ট্রেনের ভিড়ে, আমরা লড়বো এই কফি হাউসের ধোঁয়া ওঠা কফির কাপে, আমরা লড়বো এই শহরের ঘিঞ্জি রাস্তায়, আমরা লড়বো এই বাঁকুড়ার এবং বীরভূমের লাল মাটির রাস্তায়, আমরা লড়বো এই গ্রামে, আমরা লড়বো এই প্রান্তরে। কারণ এটা বাঙালির, বাংলার আত্মপরিচয় বাঁচানোর লড়াই। এইটা বাঙালি বোঝে, এইটা বাঙালি জানে। এই লড়াইতে তৃণমূল কংগ্রেস তার অগ্রণী ভূমিকা পালন করছে। সেই কারণেই আমি চাইবো আমার দলের তরফ থেকে বাঙালি, বাংলার মানুষ যাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। এবং এই বাংলা বিরোধী শক্তি, এই বাংলা বিরোধী অপশক্তি ভারতীয় জনতা পার্টি, যাদের নেতারা যখন বলেন যে বাংলা বলে কোনো ভাষা হয় না, যাদের অধীনস্থ দিল্লি পুলিশ যখন লিখিতভাবে বলে বাংলা আসলে বাংলাদেশি ভাষা, তখন এদের মুখে কোনো রা কাড়েন না, এরা মুখে কুলু পেটে থাকেন। এরা ভাষা বনাম ভাষা লড়িয়ে দিতে চান। যখনই আপনি বাংলা ভাষার অধিকারের কথা বলবেন, এরা তখনই আপনাকে বলবো তাহলে বুঝি উর্দু চাই। অথচ বাস্তব পরিসংখ্যান হলো বিগত 12 বছরে যতদিন এই নরেন্দ্র মোদীর সরকার থেকেছে, এখনো পর্যন্ত আছে, তারা উর্দুর প্রসারের জন্য 850 কোটি টাকার বেশি খরচ করেছে। তারা হিন্দির প্রসারের জন্য 650 কোটি টাকার বেশি খরচ করেছে, আর বাংলা ভাষার জন্য 1 নয়া পয়সা করেনি। এটাই হলো এই ভারতীয় জনতা পার্টির বাস্তবতা। এসআইআর এর মাধ্যমে 200-র বেশি বাংলার মানুষকে কার্যত খুন করেছে। এরা ভিন রাজ্যে কাজ করতে যাওয়া আমাদের বাঙালি ভাইদের পিটিয়ে মেরেছে। এদের পুলিশ গ্রেপ্তার করেছে, ডিটেনশন ক্যাম্পে পুরে দিয়েছে, রাতের অন্ধকারে পেলোডার দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা বাঙালিকে মানুষ মনে করে না। এরা ভাবছে শুধুমাত্র হিন্দু বনাম মুসলমানের এই ধোঁয়া ছড়িয়ে, এই বিষ ছড়িয়ে, এই মাদকতা ছড়িয়ে ওরা বাংলাকে দখল করে নেবে। ওরা ভাবছে বাঙালি বুঝি ঝিমোচ্ছে, বাঙালি বুঝি ঘুমোচ্ছে। কিন্তু ওরা জানে না বাঙালি ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। বাঙালি তৈরি হচ্ছে জবাব দেওয়ার জন্য। ওরা ভুলে যায় যেটা রয়্যাল বেঙ্গল টাইগারের মাটি। ওরা ভাবছে আমাদের কোণঠাসা করে দিয়েছে, আমাদের দুপা পিছিয়ে দিয়েছে। আমরা দুপা পিছিয়েছি হাই হেরে যাওয়ার জন্য নয়, রয়্যাল বেঙ্গল টাইগার দুপা পেছোয় তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য। আগামী 23 তারিখ এবং আগামী 29 তারিখ যখন আপনি ভোট দিতে বেরোবেন, আপনার বাড়ি থেকে যখন আপনি ভোট দিতে বেরোবেন, আপনার বাড়ির লোককে নিয়ে যান, আপনার প্রতিবেশীটাকে নিয়ে যান, আপনার পাড়ার মানুষজনকে নিয়ে যান, এবং এই বাংলা বিরোধী শক্তিকে যাতে এই মাটিতেই আমরা ধ্বংস করে পুঁতে ফেলতে পারি তার ব্যবস্থা করুন গণতান্ত্রিকভাবে। এমনভাবে বোতাম টিপুন যাতে এই বাংলা বিরোধী শক্তি এই বাংলা থেকে আগামীতে নিশ্চিহ্ন হয়ে যায়। কারণ প্রতিটি বাঙালির সম্মানের সঙ্গে, সমতার সঙ্গে, সমানাধিকারীর সঙ্গে এই ভারতবর্ষে বাঁচার অধিকার আছে। সেই অধিকার, আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আমাদেরকেই করতে হবে, এবং আমরা সেটা করে দেখাবো। আসছে 4 মে, আমি প্রতিটি বাংলা বিরোধী বিজেপির নেতা থেকে কর্মীদের বলে দিতে চাই, এখনো সময় আছে। বাংলার পক্ষ বাছুন, বাঙালির পক্ষ বাছুন, বর্গীদের পক্ষ বাছবেন না। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ অনির্বাণ। আমি এখন লক্ষ্য করলাম যে খোঁচা খাওয়া বাঘের কথা অনির্বাণ বলল, ওর পাঞ্জাবিতেও তার স্বাক্ষর নিয়ে এসেছে। দুটোকে চমৎকার মেলালো। কিন্তু ওর শুরুটা চমৎকার করেছে যে বাংলার অন্তরাত্মা আক্রান্ত, পশ্চিমী বর্গীদের হাতে বাঙালির আত্মপরিচয় বিপন্ন। আমি বলছি এটা মানতে আমার অসুবিধে ছিল না যদি ওই আমিষ খাওয়ার কথা বললো না, আমাদের মতো মাছে ভাতে বাঙালির খুব ভালো লাগতো তীব্র ভাষায় তৃণমূল যদি তিরস্কার করতো সেই সাংসদকে, যিনি একটা বাংলা শব্দ জানেন কি না আমি জানি না, শত্রুঘ্ন সিনহা, যখন মাছ খাওয়ার বিরুদ্ধে একেবারে একটা কটাক্ষ করেছিলেন, মাছ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন, তাকে যদি তৎক্ষণাৎ ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করা হতো। আমি বলছি বাঙালিদের এত কথা বললো ইউসুফ পাঠান, রাজীব কুমার, কীর্তি আজাদ, মেনকা গুরুস্বামীর মতো বাঙালিরা, যাদের তৃণমূল সংসদে পাঠিয়েছে, তারা নিশ্চয়ই শুনছেন তাদের কিরাম লাগছে। আচ্ছা, ও একটা দীর্ঘ তালিকা দিয়েছিল কাদের কাদের ও ধ্বংস চায়। আমি বলছি আমি শুধু একটা যোগ করতে পারি, সেটা হচ্ছে আমি তাদেরও ধ্বংস চাই যারা ভোট লুটেরা, যারা ভোটের দিন আমার আপনার ভোটের জায়গায় নিজেরা ছাপ্পা মারে, তারাও ধ্বংস হোক। অবশ্যই বাঙালির আত্মপরিচয়
অটুট থাকতে হবে। বাঙালি অস্মিতা বলে সত্যিই যদি কিছু থাকে, নিঃসন্দেহে তার দাবি সেটাই। কিন্তু পাশাপাশি ওই ব্রিজ, রাস্তা, চাকরি, যে তিনটেকে অনির্বাণ বলল, আমি তিনটে দিয়েই বলছি, ওই তিনটেও দরকার। বিশেষ করে চাকরি দরকার, যাতে ১,৫০০ টাকার অনুগ্রহে একজন মানুষকে বেঁচে না থাকতে হয়। অবশ্যই আইপ্যাকের কথা এবার আসবো। দেখুন, আইপ্যাকের একজন ডিরেক্টরের গ্রেফতার হওয়াটাকে তৃণমূল প্রথম মুহূর্ত থেকে চক্রান্ত বলে মনে করছে। কিন্তু আমি অনির্বাণকে শুধু মনে করিয়ে দেব, গত ১২ই জানুয়ারি মিলন মেলা প্রাঙ্গণে তৃণমূলের ডিজিটাল কনক্লেভে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইপ্যাকের ৩জন ডিরেক্টর, একজন কলকাতায় বসেন, একজন হায়দ্রাবাদে, আর একজন বসেন দিল্লিতে। কেন বেছে বেছে কলকাতায় তল্লাশি চালানো হলো? এই সমালোচনা শুনে কিনা জানি না, ইডি এবার দিল্লি থেকে এক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করলো। তাহলে তো অন্তত ভৌগোলিকভাবে ইডির কর্মপদ্ধতি নিয়ে তৃণমূলের আর প্রশ্ন তোলা উচিত নয়। তবে হ্যাঁ, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বিস্তর ধাঁধা আছে। স্বয়ং মুখ্যমন্ত্রী গত ৮ই জানুয়ারি ইডি তল্লাশির দিন বলেছিলেন, এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের অফিস নয়, এটা তৃণমূলের অথরাইজড অফিস। প্রতীক জৈন আমার দলের দায়িত্বে রয়েছেন, আমার আইটি সেক্টরের অফিস এবং আইটি সেক্টরের ইনচার্জ প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন প্রতীক জৈন তার দলের আইটি ইনচার্জ, অর্থাৎ তৃণমূলের নেতা। অথচ এই ইডি হানার ঠিক পরেই আইপ্যাক যে প্রেস বিবৃতি দিল, তাতে তারা বলল যে তারা তৃণমূল বা কোনো রাজনৈতিক দলের অংশ নয়। তারা লিখিতভাবে জানালো যে যেমন তারা বিজেপি, কংগ্রেস, আপ, ডিএমকে, জেডিইউ বা অন্যান্য রাজনৈতিক দলের পেশাদার উপদেষ্টা হিসেবে কাজ করে, তেমনই তারা তৃণমূলের সঙ্গেও ভোট কুশলী হিসেবে কাজ করে। সুতরাং এই পরস্পর বিরোধী দাবিতে আইপ্যাকের ভূমিকা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হলো। তবে আমরা উদ্বিগ্ন সম্পূর্ণ আরেকটা বিষয়। আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতার হওয়ার পরেই কৃষ্ণনগরের যুব তৃণমূল নেতা এক আইপ্যাক কর্মীকে যথেচ্ছ মারধর করে রক্তাক্ত করেছেন। অভিযোগ, কৃষ্ণনগরে দলের জেলা কার্যালয়ের ভেতরেই আইপ্যাক কর্মীকে মারধর করেছেন তৃণমূলের এই যুব সভাপতি। একে গোষ্ঠীদ্বন্দ্ব বলা যাবে কিনা জানি না, কিন্তু এই বিপজ্জনক এবং হিংস্র প্রবণতা অবিলম্বে বন্ধ হোক। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। 1433-এর বৈশাখ মাসের 2 তারিখ শুভ নববর্ষ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ জানাই। যা শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। জানুয়ারি মাসে যখন শীতকালের সকাল, বাঙালি ঘুম থেকে উঠে লেপতোষক ছেড়ে ভালো করে সোয়েটার গায়ে দেয়নি, সেই সময় হই রই 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 ব্যাপার। এবিপি আনন্দের যে পর্দা, তাতে বারবার দেখাচ্ছেন যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি চলে গেছেন একটা জায়গায়, একটা বেসরকারি সংস্থা, সেই সংস্থায় রেইড চলছে। একটা কেন্দ্রীয় সংস্থা হাইকোর্টের নির্দেশে, মনে রাখতে হবে কোর্ট আনকোর্ট, হাইকোর্টের নির্দেশে রেইড করছে। সেখানে মুখ্যমন্ত্রী নিজে চলে গেলেন। শুধু নিজে গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি কলকাতা এবং আরও এক ঝাঁক পুলিশ। তাদেরকে নিয়ে গেলেন। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে, যারা পুলিশ পার্সোনাল ছিলেন, স্বভাবতই মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে হবে ইত্যাদি প্রভৃতি। সাধারণভাবে তো চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা সিপি মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোরেন না, কিন্তু ওই দিন ঘুরতে হয়েছে বাধ্য হয়ে 7 সকালে। তারপরে কি দেখলাম, একটা 4টে 5 ওলা একটা গাড়ি, মানে গাড়ির নাম্বার প্লেটটাতে 4টে 5, 5555। সেটা মুখ্যমন্ত্রী যখন ঢুকলেন তখন তার ড্রাইভার নিয়ে ঢুকলেন, গলায় আইপ্যাকের ব্যান্ড, আই কার্ড। মুখ্যমন্ত্রীর গাড়ি নয়, মানে ড্রাইভার হচ্ছেন আইপ্যাকের লোক। এবারে যখন বীর দর্পে মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেলেন, মন্দ লোকেরা বলছেন ছিনতাই করে নিয়ে চলে গেলেন যেসব ল্যাপটপ, কিছু কাগজ, একটা সবুজ রঙের ফাইল, এবং সেখানে তিনি বিবৃতিও দিলেন, কিচ্ছু নিতে পারিনি, আমি আছি, সব নিয়ে গেলাম, ভাগ্যিস এসেছিলাম ইত্যাদি প্রভৃতি। তো এইসব বিবৃতি দেওয়ার পরেও যে গাড়িতে করে তিনি চলে গেলেন, সেই গাড়ির নম্বর প্লেট বদলে গেল। 4টে 5 অনির্বাণ,
সেটা হয়ে গেল 3-5 555, সিগারেটের কোম্পানি নয়, গাড়ির নাম্বার প্লেট বদলে গেল। এবং তারপরে দেখা গেল যে সেই গাড়ি করে তিনি যখন চলে গেলেন, তারপরেও নাকি বিভিন্ন সময় বিবৃতি চলতে রইল, বিবৃতি হলো। তারপরে আজকে কয়েকদিন ধরে সেই জিনিস চলছে যে প্রতীক জৈনের পরে চান্ডেলবাবু নাকি গ্রেপ্তার হয়ে গেছেন, খুব নাকি গায়ে লেগেছে। দাদা বড্ড লেগেছে। আরে কে আইপ্যাক? কোথা থেকে আইপ্যাক এলো? আইপ্যাক কারা? আমরা স্পষ্ট করে যা বলতে চেয়েছিলাম এর আগেও, যে আইপ্যাক হচ্ছে সেই সংগঠন যাদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস একটা অসাংবিধানিক সরকার চালাচ্ছে। সরকার চালাতে গেলে তৃণমূলের বিধায়কদের দরকার, বৈধভাবে হোক অবৈধভাবে হোক তৃণমূল সেই সংখ্যা হাসিল করেছে। কিন্তু তারপরেও কি করে আইপ্যাককে সঙ্গে নিয়ে, আইপ্যাকের কর্তা ব্যক্তি যাদেরকে কোনো রাজনৈতিক দল হিসেবে বা দলের প্রতিনিধি হিসেবে, তৃণমূলের প্রতিনিধি হিসেবে কোনো ভোটার ভোট দেননি, তৃণমূলের সমস্ত দপ্তর তৃণমূল সরকারের, দুর্ভাগ্যবশত যেটা 3 দশকে 15টা বছরে যেটা রাজ্য সরকারে পরিণত হতে পারেনি, শুধুমাত্র তৃণমূল সরকার হয়েছে, সেই সরকারের সমস্ত মন্ত্রীকে ভাবুন আপনারা, সমস্ত ফাইলের কপি আইপ্যাকের লোককে দিতে হতো। যেখানে কিনা সংবিধানের কাছে যখন শপথ নিতে হয়, মন্ত্রিত্বের সময় একবার গোপনীয়তা রক্ষার শপথ, এবং বিধায়ক হিসেবে আইনসভা বা যেটা আমাদের এখানকার বিধানসভা, সেখানে প্রবেশ করতে গেলে আরেকটি শপথ। দুটো শপথের পরেও কি করে একটি বেসরকারি সংস্থার কাছে সমস্ত ফাইল, সরকারি ফাইলের কপি যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের সেই কপি দিতে বাধ্য করা হয় মন্ত্রীদের, সে জিনিসটাও মানুষকে জানানোর প্রয়োজন আছে। আস্তে আস্তে বোধহয় তদন্ত যত এগোবে তত আমরা জানতে পারবো। শুধু 20 কোটি টাকা নয়, বিভিন্ন সময় নাকি আরও কিছু লোকের কাছে নোটিশ গিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে, মানে সংবাদ মাধ্যম যেরকম বলে সূত্রের খবর, সেরকম আমরা শুনতে পাচ্ছি। শুধু গোয়ায় কেন, আর কোথায় কোথায় কী কী ট্রানজ্যাকশান হয়েছে, সেই ট্রানজ্যাকশানের বাকি টাকা কার কাছে রয়ে গেছে, শুধু কয়লা নয়, বাকি কোন ক্ষেত্রে মুড়ির টিন কোথায় কোথায় পাঠানো হয়েছে, কারা 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শুষেছেন আইপ্যাকের মাধ্যমে এক শ্রেণীর প্রশাসনের উর্দি পড়া লোকেদেরকে সামনে রেখে, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ কারা লুট করেছে পশ্চিমবঙ্গকে, যে লুটের পরিমাণ বর্গীদের থেকে অনেক অনেক বেশি। বর্গীরাও লজ্জা পাবে ওই লুটটুটের গল্প শুনতে গেলে। কারা চামে কাটা মজুমদার হয়েছিল, কাদের সময়, সব সময় ইকির মিকির খেলার সময় দিদিমণি শুধু গল্প বলেছেন আর হাত নাড়তে নাড়তে নেমে গেছেন। চোরেদেরকে বলেছেন যে আগে জানলেন আমি টিকিট দিতাম না, তারপরে দাঁড় করিয়ে দিয়েছেন, টিকিট দিয়েছেন এবং জিতিয়েছেন, সেটাও সামনে আসতে হবে। আর যেটা ওই বাংলা, জয় বাংলা ইত্যাদি শুনলাম, সেই জয় বাংলা যারা বললেন, যারা বলছেন, যারা জয় বাংলাকে ওয়াক্রাই হিসেবে দেখছেন, যুদ্ধধ্বনি ইত্যাদি, তো তাদেরকেও বলি রণধ্বনি হিসেবে জয় বাংলা বলছেন ভালো, পাশের রাষ্ট্রে তো ওই একই কথা বলা হয়। এবারে ওরা বলে আমরা কেন বলতে পারবো না? এবারে যদি অন্য কোনো রাষ্ট্রকে আমরা বলতে এটা বাধ্য করি যে জনগণমন অধিনায়ক আমাদের রাষ্ট্রগীত, কিন্তু কেন অন্য রাষ্ট্রে সেটা বাজানো যাবে না, এরম বললে তারা যেরম রেগে যাবে বা তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে বলে তারা যেটা মনে করবে, আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি, যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান থেকে ছিনিয়ে এনে একটা অংশ হিন্দু হোমল্যান্ড হিসেবে ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম, তাদের একটু গায়ে লাগবে বটেই। তো যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা জানেন কারা একজোট হয়ে হিন্দু হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন এবং কারা একজোট হয়ে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন পুরো বাংলাকে পাকিস্তান করার জন্য। সেই ইতিহাসে আমি আর যাচ্ছি না, যারা আছেন তারা পড়বেন, তারা বলবেন, তারা জানাবেন। এবারে আসি মোথাবাড়ি। আজকের যে কথা, মোথাবাড়িতে কারা ধরা পড়েছিলেন? 2 জন ধরা পড়েছেন, একজনের নাম মোফাক্করুল আর একজনের নাম মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি। কিন্তু এদের আগে কে ভাষণ দিয়েছিলেন? অরূপদা, অনির্বাণ এখানে আছেন, তিনি কাদের বিদায়ী বিধায়ক, কোন দলের ক্যাবিনেট মন্ত্রী, কোন দলের নেতা, কোন দলের নেত্রী? এক কথা হচ্ছে সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেস,
কারা বলেছেন, কোথায় বলেছেন, কিভাবে মোথাবাড়িতে আক্রমণ করা হয়েছিল, জজ সাহেবদের বাইরে যাওয়া ভেতরে যাওয়াকে বন্ধ করে দিয়ে কারা জজেদের পণবন্দিবাদী বানিয়েছিল সে কথা সবাই জানে। এসআইআর 11টা রাজ্যে হচ্ছে, কোথাও এরকম ঘটনা ঘটেনি। এসআইআর বিজেপি করেনি। এসআইআরের মতন এসআইআর এর আগেও বহুবার হয়েছে। দুটো রাজ্য যেখানে বিজেপি শাসিত নয়, কেরল আর ওদিকে তামিলনাড়ু, তারাও আমাদের এই সঙ্গে সঙ্গে আমাদের মতন করে আমরাও এসআইআরের সব ব্যাপারে যেরকম সমর্থন করিনি, তারাও সেখানে বলেছে সেগুলো বিজেপি শাসিত নয়। তারা বলেছিল যে এসআইআরের এই পদ্ধতি নিয়ে আমাদের আপত্তি আছে, বিজেপিও বলেছে। কিন্তু কোথাও কেউ দেখেনি যে একজন ক্ষমতাসীন দলের বিধায়ক তিনি কলার তুলে সিসি ক্যামেরার সামনে দাউ 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 করে বিডিও অফিসে আগুন দিয়ে দিচ্ছেন। এ নজিরবিহীন ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গেই ঘটেছে। এবং যারা করেছে, কোথায় করেছে, কিভাবে করেছে, আজকে শুধু বাঙালি আর আলির ফারাক বোঝানোর ব্যাপারটা সুকৌশলে কৌশলগত ব্যাপার এইসব বললে হবে। কারা করেছেন, কোথায় করেছেন, তাদের ওপর কাদের আশীর্বাদ আছে, নামগুলো দেখলেই বোঝা যাবে। এই নিয়ে কোনো আলাদা করে কিছু বলার নেই। কারা একটি সম্প্রদায়কে অপরাধী সম্প্রদায় তৈরি করার জন্য একদম বদ্ধপরিকর হয়েছেন, কারা মুসলমানদের জন্য কোনো উপকার করেননি, শুধুমাত্র টুপির রাজনীতি করেছেন, কারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের পিছিয়ে দিয়েছেন, তার একটাই উত্তর হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। আমরা তো বলেছি যে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা এই ধরনের অত্যাচার যারা করেছে, ক্ষমতার অপব্যবহার যারা করেছে, যারা কিনা মোথাবাড়ি ঘটিয়েছে, যারা মুর্শিদাবাদে অন্য জায়গায় হরগোবিন্দ চন্দনকে হত্যা করেছে, যারা রাত্রেবেলায় সরাসরি বাড়িতে দাগ দিয়ে এসেছিল কারা কোন ধর্মীয় সম্প্রদায়ের লোক এবং বেছে বেছে পোগ্রাম চালিয়েছে, যারা করেছে তাদেরকে আমরা খুঁজে বার করব এবং নিশ্চিত শাস্তি দেব। আমরা বলেছি এই সব অপপ্রচারের উল্টো দিকে দাঁড়িয়ে আমরা ক্ষমতায় এলে দিয়ে দেব। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভূভারতে যেখানে মুখ্যমন্ত্রী তিনি রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে দিয়ে দেব না বলে মামলা করেন এবং তাদের দিয়ে না দেওয়ার জন্য জনগণের এক্সচেকারের টাকা খরচ করে মামলা করেন এবং সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আমরা ক্ষমতায় এলে প্রথম 45 দিনের মধ্যে যত অনাদায়ী বকেয়া ডিএ আছে সব দিয়ে দেবো এবং তার সঙ্গে 7ম পে কমিশন চালু করব। আমরা ক্ষমতায় আসা মাত্রই 4 তারিখে বিজেপির সরকার আসছে, তৃণমূল আর নেই, পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূলকে আর ফিরিয়ে আনতে পারে, এটা তৃণমূলের নেতারাও জানেন, মমতা দেবী নিজে জানেন। সব ব্যাপার জেনেও তিনি লড়ার জন্য শুধু অংশগ্রহণ করছেন মাত্র, তিনি জিততে পারবেন না। আমরা আসছি পশ্চিমবঙ্গের বাঙালির প্রথম জনতার সরকার নিয়ে আসছি। বিধায়কের সংখ্যায় বিজেপি জিতবে, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির সরকার আসছে, কথা সত্যি, কিন্তু সেটা কোনো দলীয় সরকার হবে না, সেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হবে। তৃণমূল যেরকম দলীয় সরকার চালিয়েছিল সেই সরকার হবে না। আমরা মোথাবাড়ি এবং বাকি যেসব ঘটনা নিয়ে আইপ্যাক নিয়ে আমরা যেসব তথ্য জানি সেসব তথ্য সামনে আনলাম। যেহেতু বিচার বিভাগীয় তদন্ত ইত্যাদি অনেক কিছুর মধ্যে আছে, বিচারকরা বিষয়টি দেখছেন, এই নিয়ে আমরা বিশেষ কিছু বলছি না। তবে 2 ঘন্টা বেজেছে, 3য় ঘন্টা বাজবে 4 তারিখের পরে আবার সুমনদা আপনাদের এই শোতে আমরা আসব। উল্টো দিকে ওনারাও থাকবেন আশা করি, আমরাও থাকব। আমাদের সরকার বিজেপির সরকারের সরকারি দলের প্রতিনিধি হয়ে আমরা কথা বলবো, তৃণমূল উল্টো দিকে থাকবে। ধন্যবাদ দেবজিৎ। দেখুন, আমি শুরু থেকে শুরু করি। 8ই জানুয়ারি দিয়ে দেবজিৎ শুরু করলো, মন্দ লোকেরা বলছে ছিনতাই। আমি বলছি মন্দ লোকেরা তো এটাও বলছে যে ইডি কি মুখ্যমন্ত্রীর হাতে ওই তথ্য প্রমাণগুলো তুলে দিল। আমি বলছি দেবজিৎ মন্দ লোক তাকে বলবে কিনা জানি না, বিদায়ী বিধায়ক এবং এবারও ভোটে প্রার্থী হয়েছেন অশোক দিন্দা, তিনি কোট আনকোট অন ক্যামেরা এবিপি আনন্দকে ওই ঘটনা নিয়ে বলেছিলেন অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি, ইডি ব্যাট করতে পারেনি। সত্যিই তো তাই, নয়তো একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইডির রেডের মাঝে অত তথ্য প্রমাণ নিয়ে মুখ্যমন্ত্রী চলে গেলেন। ছিনতাই শব্দটা দেবজিৎ ব্যবহার করলো, কোর্টে অবশ্য সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইডির লয়ার বলেছেন চুরি ছিনতাই, ধারাও দিয়েছেন চুরি এবং ডাকাতির।
আচ্ছা, এইখান থেকে আমি শটান চলে আসি যে সেই মামলা, আইপ্যাকের এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ওঠে আর বাতিল হয়ে যায়, আপনারা জানেন, তারিখ পে তারিখ, কিন্তু মামলা এগোয় না। এর পেছনে কি আছে আমায় জিজ্ঞেস করবেন না, আমি অন্তত জানি না। সাবিনা ইয়াসমিনের কথা বলল, সেই ভূমিকা নিয়ে একেবারে সরাসরি আমাদের প্রশ্ন আছে, কিন্তু এনআইএ তারা তদন্তভার নিয়ে প্রথম যে তিনজনকে গ্রেফতার করলেন, না সাবিনা ইয়াসমিনকে জেরার জন্যও ডাকা হয়নি, দুজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে আর একজন আইএসএফ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মানে আমি বলছি, এই ন্যারেটিভ এবং ছবি এবং এনআইএর তদন্ত, কখনো কখনো ইডির তদন্ত, বিশ্বাস করুন, মেলানো যায় না। আচ্ছা, ভারতের কথা থেকে শটান এবার মহাভারতের কথায় আসি। মহাভারতে আছে যে যুধিষ্ঠিরের রথের চাকা সবসময় নাকি মাটি থেকে এই 4 আঙুল ওপরে থাকতো, কারণ যুধিষ্ঠির সর্বদা সত্য আর ধর্মের পথে চলতেন। তবে গত 1 দশকে বিভিন্ন ইডি মামলায় শুধু যদি সুপ্রিম কোর্টের রায়গুলো ধরি, তাহলে ইডি সম্পর্কে অন্তত সে কথা বলার কোনো উপায় নেই। গত বছর দিয়ে শুরু করি। সুপ্রিম কোর্ট বলছে, কোট আনকোট, আমরা অনেক মামলাতেই দেখছি কোনো প্রমাণ ছাড়াই ইডি যে কারোর বিরুদ্ধে অভিযোগ তুলছে, এটা এখন ইডির অভ্যেসে দাঁড়িয়ে গেছে। গত বছরেরই মে মাসে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ তামিলনাড়ুর একটা মামলায় বলেছিল, কোট আনকোট, ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। আবার কর্ণাটকের আরেকটা মামলায় তৎকালীন প্রধান বিচারপতি গত বছরই বলছেন, দয়া করে আমাদের মুখ খোলাবেন না, মুখ খুললে আমরা ইডির বিরুদ্ধে কড়া মন্তব্য করতে বাধ্য হব। রাজনৈতিক লড়াই ভোটের ময়দানে লড়তে দিন, আপনারা কেন এসবের মধ্যে ব্যবহৃত হচ্ছেন? এ তো গেল ইডির নিরপেক্ষতা নিয়ে সুপ্রিম কোর্টের তিরস্কার, পরপর বললাম। এবার আসি ইডির দক্ষতার প্রশ্নে। এবছরেরই ফেব্রুয়ারি মাসে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী অফিসিয়ালি বললেন, 2014-15 থেকে 2025-26 এই 12 বছরে ইডি মোট 11,353টা রেড চালিয়েছে, যার মধ্যে শাস্তি হয়েছে মাত্র 123 জনের। অর্থাৎ ইডির সাফল্যের হার এক্ষেত্রে 1% একটু বেশি। আর মজার কথা হলো, সব থেকে বেশি তল্লাশি হয়েছে লোকসভা ভোটের আগের মাসগুলোতে। 2600টা জায়গায় রেড হয়েছে, কিন্তু শাস্তি পেয়েছেন কজন? মাত্র 19 জন। ভাবতে পারেন? সুতরাং ইডির নিরপেক্ষতা আর দক্ষতা দুটো নিয়েই প্রচুর প্রশ্ন তোলার সুযোগ আছে। যাই হোক, আমার পরের বক্তা বাদশা মৈত্র। নমস্কার। আইপ্যাক মাথা গেল, এজেন্সি কবজা। এখন আইপ্যাক দিয়ে আমি কথাটা শুরু করি। আইপ্যাক নিয়ে অনেক কথা হয়েছে। এখন আইপ্যাক বস্তুটা কি? বেসিক্যালি এটা বেসিক্যালি মার্কেটিং করে, তো মানে একটা প্রোডাক্ট যেরকম মার্কেটিং করে লোকে, সেটা যেমনই হোক না কেন, ধরুন কোনো সাবানের বিপণন কেউ করছে, সাবানটা ভালো না মন্দ সেটা পরের কথা, কিন্তু বিপণন এমনভাবে হবে যাতে লোকে ভাবে সাবানটা ভালো। সেভাবে গান লেখা হবে, জিঙ্গল তৈরি হবে, শ্যুট দেওয়া হবে, ছবি তোলা হবে, হোর্ডিং পড়বে রাস্তায়। বেসিক্যালি আইপ্যাক তো এই কাজটাই করে। তার কি কোনো নৈতিক দায়িত্ব আছে? সে তো টাকা নিয়ে কাজ করে, সে তো পলিটিশিয়ান নয়, সে তো দেশের সেবা করছে না। তাকে টাকা দেওয়া হয়েছে দলকে জেতানোর জন্য, তাই সে যে কাজগুলো করবে সেটা যে সবসময় খুব নৈতিক কাজ হবে এরম আমি অন্তত ভাবতে পারি না। আর এই আইপ্যাক শুধু তৃণমূল নয়, এটা গুজরাটে বিজেপির সঙ্গেও কাজ করেছে। এদের কাজটাই হচ্ছে একটা দলকে প্রমোট করা। তো আইপ্যাকের কোনো প্রতিনিধি যিনি গ্রেপ্তার হয়েছেন, কোর্ট যাকে 10 দিনের রিমান্ডে রাখার আদেশ দিয়েছেন, সেটা আমার কাছে খুব অস্বাভাবিক বলে মনে হচ্ছে। এটা হতেই পারে যে তারা সবসময় নৈতিক কাজ করবে, আমার মনে হয় না। এবার দেখুন, আমাদের আজকে বিতর্কে হিসেব নেওয়ার কথা আছে যে 26 হিসেব নেবে বুঝে। আমি একজন সাধারণ মানুষ, আমার রাজনৈতিক সমর্থন আছে, অরূপার আছে, সবার আছে, মানে এখানে যারা আছে প্রত্যেকের আছে, কিন্তু তার বাইরেও তো আমরা মানুষ। আমরা প্রত্যেকে আমাদের মতো করে জীবনটা সুন্দর করে বাঁচতে চাই। একটা চাওয়া পাওয়া আছে আমাদের সরকারের কাছে। ঠিক সেই চাওয়া পাওয়া থেকে একটা হিসেব বুঝে নেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যেও আছে। এই মুহূর্তে দুটি প্রধান রাজনৈতিক দল যারা সরকার চালায় এবং যারা বিরোধী আসনে আছে, তৃণমূল এবং বিজেপি, তাই তাদের নিয়ে বেশি কথা বলা আমাদের উচিত। তারা এটা ডিজার্ভ করে।
এখন দেখুন, বিজেপিকে যদি কেউ ভোট দিতে চায়, এই রাজ্যে বিজেপি নেই, কিন্তু ভারতবর্ষে অন্য জায়গায় আছে, তাহলে সে তার হিস্ট্রি দেখবে সে কি করেছে। বিজেপি বহু জায়গায় ক্ষমতায় আসার আগে বহুবার বলেছে যে দেশে তারা বিদেশের কালো টাকা দেশে ফিরিয়ে এনে আমাদের প্রচুর লোকের সাধারণ লোকের অ্যাকাউন্টে তারা নাকি টাকা দিয়ে দেবে। আমাদের দেশের একজনও এই বিজেপির এই যে প্রতিশ্রুতি, একজনের ঘরেও কোনো একটা টাকা ঢুকেছে বলে আমার জানা নেই। তাহলে আবার যখন বিজেপি কোনো প্রতিশ্রুতি এখানে দেবে, মানুষ ভাববে যে এটা সত্যি না মিথ্যে। 2 নম্বর, বিজেপি বছরে যত লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবটা তার ধারে কাছে নেই। বরং কি হয়েছে, রেল বলুন, ব্যাংক বলুন, বিমা বলুন, সমস্ত পার্মানেন্ট যে পোস্টগুলো সব নিয়োগ প্রায় বন্ধ, সব কন্ট্রাকচুয়াল জব, অস্থায়ী চুক্তিভিত্তিক, যার কোনো নিরাপত্তা নেই, যার কোনো পেনশন থাকবে না। গোটা রাজ্যে গোটা দেশে এরম একটা সিস্টেম যারা চালু করে, তারা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের মানুষকে খুব শান্তিতে রাখবে, এরম ভাবার কি কোনো কারণ আছে? এই যে বিজেপি আজকে শ্রমিকদের নিয়ে, গরিব মানুষের নিয়ে প্রচুর কথা বলছে। আপনি হরিয়ানাতে যান, আজকের দিনে যান, নয়ডায় যান, দেখবেন হাজার হাজার শ্রমিক রাস্তার ওপর বসে আছে। কেন জানেন? তারা তাদের প্রাপ্য মজুরি পাচ্ছে না। ওয়ার্কিং আওয়ার ক্রমশ বেড়ে যায়, 4 ঘন্টা থেকে 12 ঘন্টা, তার বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু বলার নেই, তার কারণ এই বিজেপি সরকার এমন একটা শ্রমিক বিল পাশ করে নিয়েছে যাতে শ্রমিকদের যে ন্যূনতম অধিকার, সেই ন্যূনতম অধিকার থেকে তারা আজকে বঞ্চিত। তাই আজকে তারা কাজ ছেড়ে আজকের দিনে রাস্তায় এসে ধর্ণা দিচ্ছে। তাহলে সেই বিজেপি যখন পশ্চিমবঙ্গে এসে গরিব মানুষের কথা বলবে, শ্রমিকদের কথা বলবে, আমাদেরকে খুব সেটা বিশ্বাসযোগ্য মনে হবে? ধরুন বিজেপি আমাদের রাজ্যে এসে কৃষকদের কথা বারবার করে বলছেন, তাদের জন্য কি করবেন, কত টাকা দেবেন। কিন্তু এই বিজেপি এমন একটা কৃষক আইন চালু করতে গিয়েছিল যার বিরুদ্ধে, যার প্রতিবাদে দিল্লির রাজপথে হাজার হাজার কৃষকরা মাসের পর মাস ধর্ণা দিয়েছিল। ওই রাস্তায় পরে প্রচুর কৃষক মারা গিয়েছিল, গোটা ভারতবর্ষে লং মার্চ হয়েছিল। আলটিমেটলি বিজেপি সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। তাহলে যা চকচক করে তাই তো শোনা নয়। আমরা তো বুঝে নিতে চাইব যে যা বলছেন তা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। আজকে ভারতবর্ষের জিডিপির কথা আসে, এটা ঠিক। ভারতবর্ষের জিডিপি পৃথিবীর উন্নত দেশ 3-4টে দেশের জাস্ট পরেই আছে। কিন্তু কাদের টাকায় আছে? ভারতবর্ষের কয়েকটা লোক, কয়েক শতাংশ মানুষ যাদের টাকায় পুঁজিটা এত বড় মনে হচ্ছে। তার মানে যাদের টাকা ছিল তারা অনেক বড় লোক হচ্ছে, আর যাদের টাকা ছিল না, গরিব, তারা আরও গরিব হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এই যে আর্থিক বৈষম্য, এই বিপুল আর্থিক বৈষম্য ভারতবর্ষের ইতিহাসে ছিল না কোনোদিন, এই বিপুল বৈষম্য। এবার দেখুন, এখানে এসে আজকে বিজেপি পানিহাটিতে অভয়ার মাকে প্রার্থী করেছে, তারা নাকি বিচার দেবে। কোন বিজেপি? যে বিজেপির কথা বললে হাথরাসের কথা উঠে আসে, উন্নয়নের কথা উঠে আসে। কোন বিজেপি? যে অভয়াকে নিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল, ভারতবর্ষ উত্তাল। সেই সময় অভয়ার অসহায় বাবা মা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য 5টা মিনিট সময় চেয়েছিলেন, 1 মিনিট সময় দেননি। তাহলে সেই বিজেপি আজকে পশ্চিমবঙ্গে এসে অভয়ার ন্যায় বিচার দেবে বলে আপনাদের মনে হয়? স্বচ্ছ প্রশাসনের কথা বলছে কারা? বিজেপি। যাদের টাকার উৎস কি? ইলেকটোরাল বন্ড। ব্যাপারটা কি? মানে গোপনে টাকা দেওয়া হয়, সেই টাকা কে দিল, কত টাকা দিল, ডিসক্লোজ করা যাবে না। এই অস্বচ্ছ পথটা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। যে কেসটা সিপিআইএমের এগেনস্টে মামলা করেছিল, আজকে সেটা আইনত নিষিদ্ধ হয়ে গেছে। সেই উপায় যারা টাকার নিয়ে যারা দলের শ্রীবৃদ্ধি করেছে, তারা কখনো স্বচ্ছ প্রশাসন দিতে পারবে বলে আপনাদের মনে হয়? তারা বলছে টিএমসির গুন্ডাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে? আজকে তাদের হাতে যে ক্ষমতা ছিল, সেটা কয়লা বলুন, বালি বলুন, গরু নিয়ে দুর্নীতি বলুন, খাদ্য বলুন, সারদা বলুন, নারদা বলুন, যেখানে যেখানে তাদের করার সুযোগ ছিল, একটা জায়গায় তারা কোনো দৃষ্টান্ত তৈরি করতে পেরেছে?
একের পর এক অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। লাস্ট সুদীপ্ত সেন, সিবিআই তার বিরুদ্ধে কিছু করতে পারেনি, রাজ্য সরকার পুলিশ বলেছে আমরা নাকি ফাইল হারিয়ে ফেলেছি, তারা নাকি এসে বলছে তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং দেখুন এই যে এসআইআর নিয়ে যে চরম দুর্ভোগ, এতে তো অজানা কিছু নয়, কিন্তু বিজেপিকে দায় নিতে হবে। কেন নিতে হবে? কারণ ইলেকশন কমিশনের যে মাথা, যে পদ্ধতিতে নির্বাচিত হতো, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির যে ভূমিকা ছিল, এই বিজেপি গভর্নমেন্ট সেই ভূমিকাকে মুছে দিয়ে এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নেয়। তাই তারা যাকে দায়িত্বে বসিয়েছে তার সময়কালে যে ব্যাপক অনাচার হচ্ছে, যে ব্যাপক মানুষের হয়রানি হচ্ছে, তার নৈতিক দায় বিজেপি গভর্নমেন্টকেই নিতে হবে। এই হিসাবগুলো না বুঝে আমরা কি করে ভোট দেব বলুন তো? রাজধর্ম পালনের কথা হচ্ছে। গুজরাটে কি বিজেপি যখন আজকের প্রধানমন্ত্রী সেদিনের মুখ্যমন্ত্রী, সেই বিভৎস দাঙ্গা রাজধর্ম পালন করেছিলেন? করেননি। ভারতবর্ষে মিডিয়ার পরিসর ক্রমশ ছোট হতে 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 ক্ষুদ্রতম হয়ে আসছে, এটা গোটা পৃথিবীর পরিসংখ্যান। বিভিন্ন আইন তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরি হচ্ছে, যাতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে না পারে। তাই হিসেব যখন নেওয়া হবে, আমরা সবাই, সাধারণ মানুষ আমরা সবাই, যার যা মত বিশ্বাস থাকলেও আমরা হিসেবটা নেব। একইভাবে যারা আজকে সরকার চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস, আমরা কি তাদের হিসেব নেব না? কারণ তারা তো বলছে আমরা ক্ষমতায় আসছি। দেখুন, তাদের কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হবে যে মাননীয়াকে আমরা সততার প্রতিমূর্তি বলে রাস্তার হোর্ডিংয়ে দেখতাম, সে মাননীয়ার দলও কিন্তু মূলত ব্যক্তিকেন্দ্রিক দল, তার নির্দেশেই মূলত দল চলে, সবাই এটা মেনে নিয়েছেন তার নেতৃত্ব, তিনি যোগ্য নেতৃত্ব তার দলের জন্য, নেত্রী। সেই দলও কিন্তু সেই ইলেকট্রাল বন্ড, যেটা অস্বচ্ছ পথে টাকা নিয়ে দলের টাকা বাড়ানো, সে একই পথে বিজেপিকে অনুসরণ করে ভারতবর্ষে বিজেপির পর সেকেন্ড যারা বেনিফিশিয়ারি, সেকেন্ড তৃণমূল কংগ্রেস। তাহলে সততার প্রতিমূর্তি তাকে আর বলা গেল না। এবার দেখুন, এই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, যে ম্যান্ডেট মাননীয়া পেয়েছিলেন, যে বিপুল ঐতিহাসিক ম্যান্ডেট, তার কাছে প্রচুর সুযোগ ছিল কাজ করার, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তার দল, তার হেভিওয়েট নেতা মন্ত্রীরা কিসের মধ্যে জড়ালেন? খাদ্য দুর্নীতি, রাশনের চাল বাজারে বিক্রি হচ্ছে, কয়লা, গরু, আবাস যোজনা, একের পর এক দুর্নীতিতে তাদের নাম জড়ালো। এবং যখন তাই নিয়ে অভিযোগ আসছে, তখন এই সরকার তাদের নেতা মন্ত্রীদের বাঁচাবার জন্য জনগণের টাকায় কোটি কোটি টাকা খরচ করে বড় বড় উকিল নিয়োগ করেছেন দিল্লিতে, যারা মামলাগুলোকে দিনের পর দিন যেতে ওই ডেট পে ডেট নিয়ে যেতে পারে। এই যে 100 দিনের কাজ বন্ধ ছিল, বিজেপি সুযোগ নিয়েছে টাকাটা না দেওয়ার। কেন সুযোগ নিতে পারলো? কারণ তৃণমূল টাকাটা নিয়ে হিসেব দেয়নি, 9-6 করেছিল, তাই সুযোগ নিতে পারলো। 100 দিনের কাজ ত্রিপুরাতে বাম আমলেও হয়েছে, এখানেও আগে হয়েছে, এই অবস্থা কখনো হয়নি। এই যে শিক্ষক নিয়োগ, যখন বারবার করে চিঠি দেওয়া হলো শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, বঞ্চিত প্রার্থীরা বারবার চিঠি দিচ্ছেন, গভর্নমেন্ট বলল না, কোথাও কোনো দুর্নীতি নেই, আমরা সব সঠিক কাজ করছি। সেই বাধ্য হয়ে সিবিআই হলো, এবং জানা গেল যে শিক্ষক দুর্নীতিতে প্রচুর টাকা এই নেতামন্ত্রীরা খেয়েছেন, এবং 26,000 ছেলেমেয়ে চাকরি চলে গেল। তাদের দাবি ছিল যোগ্য অযোগ্য সবাই থাক, তার কারণ নেতাদের ছেলেরা তো সরকারি স্কুলে পড়ে না, তাই শিক্ষার মান যাই হোক না কেন তাদের সবাইকে রাখার দাবি ছিল। কিন্তু দুর্নীতি যে হয়েছে তারা নিজেরা মানতে বাধ্য হয়েছেন। এই তৃণমূল কংগ্রেস বছরে যত লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তার ধারে কাছে যায়নি। আজকে যখন যুবকদের ভাতা দেওয়া হচ্ছে, ওই 1,500 টাকা ভাতার জন্য প্রায় 80 লক্ষ যুবকের নাম পড়েছে। সিঙ্গুরের কারখানা, সেই কারখানার সঙ্গে যে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি যেখানে কাজ তৈরি হতো, সেগুলো সব বাঙালিদের, অনির্বাণ যে বলছিল বাঙালিদের কথা, সেগুলো মূলত বাঙালি উদ্যোগপতিদের ছিল। সেই পুরো কারখানাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। তারপরে আজ অবধি পশ্চিমবঙ্গে সেই মাপের একটা বড় কারখানা তৈরি হলো না, যা হয়েছে কিছু এক্সটেনশন হয়েছে, এবং সেই জমিতে আজ অবধি চাষ হলো না। হিসেব তো আমরা নেব। ঠিক এই রাজ্যে একইভাবে সমস্ত চুক্তিভিত্তিক, আপনি পুলিশে বলুন, সব সিভিক ভলেন্টিয়ার, আপনি স্টেট ট্রান্সপোর্টে বলুন, যেখানে যাবেন পার্মানেন্ট জব নেই। কর্পোরেশন বলুন, দিনের পর দিন মানুষ 11 বছর, 10 বছর, 12 বছর কাজ করছে ওই 12,000, 14,000, 15,000 টাকা নিয়ে। শ্রমিকদের ক্ষেত্রে কোনো বেসিক রাইট নেই। মুকুন্দপুর অগ্নিকাণ্ডে যে কতগুলো মানুষ ঘরের মধ্যে, যৌতুকগৃহের মধ্যে পুড়ে মারা গেল, তারপরে কি হলো, সেই মোমো কোম্পানির মালিকের কি হয়েছে আমরা জানি না। হাজার হাজার সরকারি স্কুল বন্ধ, সেখানে বাঙালি ছেলেমেয়েরাই পড়ে।
হাজার হাজার স্কুলে কোনো শিক্ষক নেই, সেখানে বাঙালি শিক্ষকরাই তাদের পড়ায়। আপনি ধানের কথা বলছেন, সরকার একটা ধানের দাম ঘোষণা করছে, বাস্তব হচ্ছে চাষিরা সেই ধানের দাম পায় না, চাষিরা বাধ্য হচ্ছে বিক্রি করতে ফোরদের কাছে দাম। আপনি আলুর কথা বলছেন, আমাদের কোনো কোল্ড স্টোরেজ নেই, সামান্য কয়েকটা আছে। যে মুহূর্তে আলুর প্রোডাকশন বেশি হচ্ছে, আলু বস্তা করে ফেলে দিচ্ছে চাষিরা, তাদের কোনো কোল্ড স্টোরেজ নেই। আপনি কিসের ভিত্তিতে ভোটটা দেবেন? ক্লাবকে প্রচুর টাকা দিতে পারি আমরা, কিন্তু স্কুলের যে ম্যাচিং গ্রান্ট, যে টাকা দিয়ে স্কুলের বেঞ্চ বা টেবিল চেয়ার, স্কুলের যে আনুষঙ্গিক পরিকাঠামো যার জন্য টাকা লাগে, তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা নেই। এসআইআর, সরকারের উচিত ছিল এসআইআর নিয়ে প্রথম মন্ত্রিসভায় একটা প্রস্তাব পাশ করা। সরকারের উচিত ছিল যোগ্য কর্মচারী দিয়ে, যাতে জনগণকে লাইনে দাঁড়াতে না হয়, এত হেনস্থা না হয়, তার দায়িত্ব নেওয়া। এসআইআর কেরালাতে হয়েছে, কেরালার মুসলিম সংখ্যা আমাদের রাজ্যের থেকে বেশি, সেখানে বিরোধ হয়নি। এসআইআরের দায় মাননীয়াকেও নিতে হবে। একের পর এক এই যে আজকে পশ্চিমবঙ্গের যে ভোটের আবহে একটা ধর্ম, একটা সম্প্রদায় নিয়ে একটা আবহ তৈরি হলো, ধর্মের ভিত্তিতে ভোট কবে থেকে হলো, কেন হলো? এই পরিবেশ পশ্চিমবঙ্গে কেই তৈরি করলেন? তাহলে ভোটটা দেওয়ার আগে আমাকে ভাবতে হবে। আজকে টাকার বিনিময়ে একজন প্রাক্তন মন্ত্রী, দাপুটে এমএলএ, বড় নেতা তৃণমূলের, তিনি বলছেন এই এবিপি চ্যানেলে আমি শুনেছি যে 10 কোটি টাকা দিলে একটা মন্ত্রিত্ব পাওয়া যায়। তাহলে যে তার কথার দল কিন্তু কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, উল্টে দল থেকে আবারও টিকিট দিয়েছে। তাহলে যে দলে 10 কোটি টাকা দিয়ে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দলের, এবং একের পর এক আজকে প্রার্থীরা বলছেন তারা টাকা দিয়ে নাকি এমএলএর প্রার্থীপদ কিনেছেন, এই টাকা দিয়ে যেখানে কেনা বেচা হয়, সেই দল ক্ষমতায় এসে টাকা লুট না করে আমার আপনার স্বার্থ দেখবে, এটা কি হতে পারে? এবং এই যে ব্যাপক পরিমাণ দুর্নীতি, কোনো বিচ্ছিন্ন দুর্নীতি নয়। আমি শেষ বলবো একটা লাস্ট কথা বলে, যে দেখুন দুর্নীতি কি তার আগে ছিল না? ছিল। আমি সুমনের একটা টেলিভিশন অনুষ্ঠান দেখছিলাম যে বাম আমলে উত্তরবঙ্গের একজন দাপুটে জেলা সভাধিপতি, তার পরিবার, আরও কিছু জেলা পরিষদের তাদের পরিবারের প্রায় 15 জন একটা লিস্ট সুমন দিচ্ছিল যারা অনৈতিকভাবে শিক্ষা দপ্তরে শিক্ষকের চাকরি পেয়েছিল। কিন্তু সেই বুদ্ধদেব ভট্টাচার্য খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সবার চাকরি নিয়ে নেন এবং বিমান বসু সেটাকে সমর্থন করে স্টেটমেন্ট দিয়েছিল। তাই আমি আজও মনে করি যে প্রশাসনের মাথা, দলের সর্বোচ্চ নেতৃত্ব যদি মনে করেন যে দুর্নীতি হতে দেব না, তাহলে এত ব্যাপক পরিমাণে দুর্নীতি হতে পারে না। তাই হিসেবে আমাদের নিতে হবে, কিন্তু হিসেবটা নেব কী করে আমরা? শান্তনুদা আগের দিন একটা এই চ্যানেলে বসে একটা নিউজ, প্রায় গোপন তথ্য ফাঁস করেছেন যে তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপির সাপোর্টে। অটল বিহারী বাজপেয়ী না থাকলে, বিজেপি সাপোর্ট না দিলে, বৈষ্ণবদের পাশে বসে উনি বলেছেন তৃণমূল তৈরি হতো না। তাই কি আমরা সারদা বলুন, নারদা বলুন, কোথায় কারো শাস্তি দেখতে পাই না? তাই কি আমরা মাননীয় যখন বলছেন মঞ্চে মঞ্চে যে আমি জানি কয়লার টাকা কোথায় যায়, কিন্তু কাউকে তিনি অ্যারেস্ট করেন না? তাই কি এই যে সেটিংয়ের কথা বারবার উঠে আসে, সেই সেটিংয়ের কথা আমরা কি ভাববো না? আমি বলবো যে হিসেবে আমাদের নিতে হবে। আমরা এর বাইরে তৃতীয় পরিসর কি আছে তার কথা আমরা ভাববো, এবং আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গকে, যে বাঙালির কথা অনির্বাণ বলছিল, সে বাঙালি একটা সেই ভাবমূর্তি ফিরে পাক যেখানে নেতা মন্ত্রীদের সম্পর্কে চাল চুরি, গরু চুরি, কয়লা চুরি, শিক্ষা দুর্নীতি এই সমস্ত মুক্ত হয়ে তারা একটা তুলনামূলক, আমি অ্যাবসলিউট বলছি না, তুলনামূলক একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার এখানে প্রতিষ্ঠা করুক এবং আমাদের সাধারণ লোককে একটু শাস্তি দিক। আর এসআইআর নিয়ে শেষ কথা বলবো যে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টে গিয়েছেন, তার আগে মুস্তারিব বানু বোধহয় ওর নাম, যার মামলা সব্যসাচী লড়েছিলেন, কিন্তু মাননীয়া গিয়ে যে বিপদটা আমাদের করেছেন, মানে ইলেকশন কমিশনকে বাঁচিয়ে দিলেন। তার কারণ এখন যা হবে সবটা কোর্টের দিকে যাবে, কমিশনের কোনো দায় রইল না। কিন্তু মাননীয় যদি আগে দায়িত্বটা নিতেন তাহলে কমিশনকে দিয়েই কাজটা করাতে হতো। আমার সময় একদম কমে গেছে, বাকি ওপেন সেশনে হয়তো বলার সুযোগ থাকবে। তো আমি বলবো যে হিসেব আমরা নিচ্ছি এবং হিসেবের ভিত্তিতে ভোটটা হবে। তৃণমূল এবং বিজেপি তারা যে একে অপরের জয়গান, তারা বলছে আমরা ক্ষমতায় আসছে, আমার বিশ্বাস এর বাইরে তৃতীয় শক্তির কথা মানুষ ভাবছে। এই মানুষ ভাবছে এই কারণে, কারণ আজকে দেখবেন তৃণমূলের নেতারা, এই যে কালকে একজন অ্যারেস্ট হয়েছে, তিনি বলছেন যে আমি জানতে পাচ্ছি যে তুমি কাকে ভোট দিচ্ছ, আমাদের ভোট দিতে হবে, আমাদের অ্যাপে সব দেখতে পাচ্ছি আমরা। তার মানে তারা মানুষের ওপর আস্থা রাখতে পারছে না, তাই মানুষকে ভয় দেখাচ্ছে সে কাকে ভোট দিচ্ছে সেটা তারা জানতে পারবে। এই ভয় দেখেই যখন ভোট দিতে হয় তখন সেই ভোট অবশ্যই মানুষ সেই হিসেবটা রাখবে এবং তার বাইরে তার তৃতীয় পরিসরের কথা মানুষ ভাববে। ধন্যবাদ বাদশা। আমি বলছি যে আপনারা বুঝতে পারলেন যে বিধানসভার প্রতিনিধিত্বের ওপর এখানকার সময়সীমা নির্ভর করে না। ও চমৎকার একটা জায়গা থেকে বাচ্চা শুরু করলো, সেটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং। আচ্ছা, এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক নয়,
আমি এবার আপনাদের একটা গল্প শোনাই। দক্ষিণ ভারতের একটি রাজ্যে একটা ভোট কুশলী সংস্থা, আবার বলছি আইপ্যাক নয়, তারা পাতা জোড়া সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন, যাতে বলছেন আপনি কি এমএলএ হতে চান, তাহলে আমাদের হায়ার করুন, আমরা ভাবমূর্তি নির্মাণ করে দেব। মানে ভারতীয় রাজনীতি কোথায় এসে পৌঁছেছে দেখুন। আমি ভালো খারাপ এজেন্সি, তাদের নিঃসন্দেহে একাধিক উপকারিতা থাকতে পারে, সেটা কেউ দাবি করবে না যে সেটা নিষিদ্ধ করা হোক। এও এক ধরনের পদ্ধতি, প্রথম বিশ্বে বহু জায়গায় একেবারে রমরম করে চলছে, ভারতবর্ষেও চলছে। কিন্তু এমএলএ হতে চাইলে একটা ভোট কুশলী সংস্থাকে ভাড়া করতে হবে এবং তারা এমএলএ করে দেবে, এটা বোধহয় ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব শুভ ইঙ্গিত নয়। ও সুদীপ্ত সেনের কথা বলল, বাচ্চা, সত্যি তো সুদীপ্ত সেন বাইরে আসছেন, বহুদিন জেলে থেকেছেন, জামিন পেতেই পারেন, কিন্তু রাজ্য পুলিশ বলল যে তার ফাইলটা হারিয়ে গেছে। ভাবুন, যে সারদা কেলেঙ্কারিতে কত হাজার মানুষ নিঃস্ব হয়েছেন, কত শয় মানুষ আত্মঘাতী হয়েছেন, সেখানে তার ফাইলটা হারিয়ে ফেললো রাজ্য পুলিশ। আমি বলছি, আমরা জানতে চাই, হয়তো সুদীপ্ত সেন জেলের বাইরে পা রাখলে গল্পটা ক্লিয়ার হবে যে ভেতরের খেলাটা আসলে কি। বাচ্চা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলল, যে দলকে ভোট দিতে কেউ চায় তার হিস্ট্রিটা দেখবে। আর কেরলম এখন নাম, কেরলমের কথা ও এসআইআর প্রসঙ্গে বলল। এবার একটু হিস্ট্রিটা দেখে নিই, দরকার হলে অন্য রাজ্যে তো যেতেই হবে। দেখুন, বামেরা এ রাজ্যে অভিযোগ করে যে তৃণমূল আর বিজেপি মিলে পশ্চিমবঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার সংস্কৃতি শুরু করেছে। কিন্তু যে রাজ্যে বামেরা ক্ষমতায়, সেই রাজ্যে ভোটের স্বার্থে কি সাম্প্রদায়িক রাজনীতির পথেই হাঁটছে বাম সরকার? ভোটের মুখে এই প্রশ্ন উঠেছে যখন সেই বিন্দু আম্মিনী এক বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তার নিজের শহর এবং নিজের রাজ্য কেরলম ছাড়তে বাধ্য হন। তাকে আশ্রয় নিতে হয় দিল্লিতে। বিন্দুকে মনে পড়েছে আপনাদের? সেই বিন্দু যিনি সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম ঋতুমতী মহিলা হিসেবে শবরীমালা মন্দিরের গর্ভগৃহে ঢুকেছিলেন। বিন্দু তার সাক্ষাৎকারে বলেছিলেন, ডানপন্থী সংগঠন থেকে চাপ আসবে আমি জানতাম, কিন্তু রাজ্যের বাম সরকারের প্রতি আমার আস্থা ছিল, অথচ তারাই নিঃশব্দে আমায় ছুরিটা মারল। শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকারের পক্ষে রায় দিয়েছিল খোদ দেশের সুপ্রিম কোর্ট। পিনারাই বিজয়নের সরকার আশ্বাস দিয়েছিল যে সর্বোচ্চ আদালতের নির্দেশ তারা বলবৎ করবেই। যে মহিলারা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে বাম সরকার। কিন্তু আজ বিন্দু বলছেন, বোধহয় ভোট বড় বালাই বলেই বিন্দুর পাশে দাঁড়ায়নি বাম সরকার। বিন্দুর কথা সত্যি হলে কেউ কটাক্ষ করে বলতেই পারেন, সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও সব পাখি মাছ খায় আর দোষ হয় শুধু মাছরাঙার। যাই হোক, আমার পরের বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক জহর সরকার। নমস্কার, শুভ সন্ধ্যা, নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আচ্ছা, আপনারা মঞ্চে যাদের দেখছেন তাদের মধ্যে খুব ভালো বক্তা এবং রাজনীতিবিদরা আছেন, কিন্তু এখানে দুজন আছে শুধু আমি আর আমার বন্ধু নজরুল ইসলাম পুলিশ সার্ভিসে ছিলেন, যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের বলা হয় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর পার্টি। আমরা চেষ্টা করি রাজনীতির অঙ্গনে নেবে বা কাছাকাছি থেকে জিনিসটা বুঝে সাধারণ মানুষ কি চাইছে সেই কথাগুলো তুলে ধরতে। আমরা কোনোদিন, আমিও নেব না কোনোদিন কোনো রাজনৈতিক পদ। আমি নজরুলকে ছোটোবেলার থেকে চিনি, নজরুলও নেবে না। অতএব আমাদের কোনো স্বার্থ নেই এর মধ্যে। সুমন যেরকম একবার বাদিক দেয়, একবার ডান দিক, দুটো দিকে স্প্যাশ মারেন, আমরাও ঠিক সেভাবেই চলবো। তো প্রথমেই শুরু করার আগে আমি একটা দুটো ব্যাপার আমি দেবজিৎকে বলে দিই। ইতিহাস নিয়ে বলতে গেলে কিন্তু এটা চিন্তা করে বলতে হয়। হিন্দু হোমল্যান্ড চেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিরা, হিন্দু মহাসভার থেকে চেয়েছিলেন, অতএব পশ্চিমবঙ্গ হয়ে গেল। একেবারে বাজে কথা, একেবারে বাজে কথা, না বলে পাচ্ছি না। কারণ ইতিহাসের যেটা আছে যে পুরো স্বাধীনতা সংগ্রামে কোনো হিন্দু দক্ষিণপন্থী দল বা কোনো সংস্থা একেবারে কোনো দিন একদিনের জন্য তারা স্বাধীনতা সংগ্রামে নামেনি, বরং পারলে বিরোধিতা করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে লিখেছিলেন যে কুইট ইন্ডিয়া মুভমেন্টে যারা আছেন তাদেরকে অ্যারেস্ট করুন। অতএব এগুলো বলবেন না। একবার চেষ্টা হয়েছিল শরৎচন্দ্র বোস আর ফজলুল হক দুজন মিলে একটা যে অবিভক্ত বাংলাকে এক করা যায় কি না। যাই হোক, ইতিহাস ইতিহাস। চলে আসে আজকের বিষয়।
আইপ্যাক নিয়ে যখন কথা হয় তখন আমরা সঙ্গে সঙ্গে ভাবি যে একটা ভাড়া করা সংস্থা, তারা পাবলিসিটি দেওয়ার জন্য এসছে। আমিও তাই ভাবতাম এক সময়, কিন্তু পরে গিয়ে দেখলাম এটা একটা ভয়ঙ্কর ব্যাপারে গিয়ে দাঁড়িয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না যে কোন স্তর থেকে কোন স্তর অবধি আইপ্যাক আছে। আইপ্যাক একটা প্যারালাল পার্টিয়ান সরকার রান করছে। আইপ্যাকের ডিএম আছে, আইপ্যাকের এসডিও আছে, আইপ্যাকের ওসি আছে, থানার ওসির পাশে আইপ্যাকের ওসি বসে আছে। এটা আশ্চর্য একটা গণতন্ত্র বিরোধী একটা শক্তি তৈরি করা হয়েছে। আসলে হয়েছে কি, তৃণমূল বাট কংগ্রেস জিততে পেরেছিল, আমি তার জন্য তাদের বাহবা দিই, কারণ তারা অনেক কষ্ট করে জিতেছে। তারা জিততে পেরেছিল কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, যে তারা কংগ্রেসের কখনো হোল টাইমার কনসেপ্টটা ছিল না। 24x7 যে একটা পার্টির কার্ডের থাকা দরকার, সেটা তৃণমূল তৈরি করতে পেরেছিল কমিউনিস্ট পার্টিকে, কমিউনিস্ট বা বামপন্থীদের বিরোধিতা করতে গিয়ে তারা হোল টাইমার তৈরি করেছিল। আর এই আইপ্যাকটা হলো আমার মতে ওদের আরএসএস যেন একটা সংস্থা, যারা পলিটিক্সে নেই আবার আছে নেই, তাদের মতন প্রতিটি জায়গায় তারা আছে। এখন সেটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। আমার ব্যাপার যেটা, সাধারণ মানুষের ব্যাপার যেটা, যে আইপ্যাককে যখন এজেন্সি রেড করতে গিয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে তাদের বাধা দিয়েছে। এটা কিন্তু আইন বিরোধী, না বলে পাচ্ছি না। 186 নম্বর ধারা ভারতীয় কি বলে ইন্ডিয়ান পিনাল কোডের এখনকার নতুন ধারায় হয়েছে 221 ধারায়, কারো কিন্তু 3 মাস জেলও হয়ে যেতে পারে। জাস্ট বলে রাখলাম, এই কেস চলছে। হ্যাঁ, মানছি আইপ্যাককে, আমি যেটা বললাম এটা কেজিবির মতন সংস্থা, সিআইয়ের মতন পাশাপাশি রান করছে। কিন্তু যেটা আরও লজ্জাদায়ক সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কাজ করতে গিয়েছিলেন, তিনি তার বিচার তিনি বুঝবেন। সাথে ওই আমলা পুলিশগুলো গেল কি করে? তারা তো আইন ভায়োলেট করছে। যে কোনো অন্য রাজ্য হলে তাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া যেত। আমলা পুলিশ গিয়ে একটা রাজনৈতিক মিশনে তারা, আমি তো বুঝতে পারছি না কী করে গেল। মুখ্য সচিব নিজে চলে গেলেন। এই কী হচ্ছে কি বাংলার? আচ্ছা, এবার উল্টো দিকটা বলি। যে এজেন্সি রেড করতে এসেছিল সেই এজেন্সি কিন্তু গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নয়। কিছুক্ষণ আগে সুমন একটা বিস্তারিত হিসেব দিল যে ইডি কি কাজ করে বেড়াচ্ছে, কুকাজ করে বেড়াচ্ছে। এটাও আবার নরেন্দ্র মোদীর একটি বিশেষ অবদান ভারতবর্ষের সমাজ, পলিটিক্স এবং ইতিহাসে। কেউ এইভাবে অপব্যবহার করেনি যেভাবে প্রত্যেকটি সংস্থাকে অপব্যবহার করেছে। আমি একটি সংস্থায় ছিলাম ওনার সাথে প্রায় 2.5 বছর, আমি জানি চাপ কাকে বলে। যে মুহূর্তে একে মিত্তল বলে একজন ভদ্রলোককে তাদের স্পোক্সপারসন করলো, এই গতকাল না পরশু, গতকাল তার বাড়িতে ইডি রেড করে দিয়েছে। চলছে এটা কি মগের মুলুক? যেখানে পারবো সেখানে বর্গি পাঠাবো। একটা জিনিস মনে রাখবেন, সরকারি কাজে প্রতিটি নথি আমাদের কাছে থাকে। এখানে না থাকলে ওখানে থাকবে, এখানে না থাকলে ওখানে থাকবে। সময় যখন আসবে, এই যে সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের হয়ে দালালি করছে, অত্যাচার করছে, নথির ভিত্তিতে আমরা কিন্তু তার হিসেব নিকাশ নিতে পারবো। এই রাজ্যে দেখা যাচ্ছে যেভাবে ট্রান্সফার করেছে অফিসারদের, অভূতপূর্ব। এবং আমি একটা স্টেজে বলবো দুঃখজনক। এত অফিসার কোনো ট্রান্সফার করার কোনো দরকার ছিল না। কিন্তু ট্রান্সফার হচ্ছে কিসের জন্যে? যে প্রতিটি ব্লক লেভেল বিজেপির নেতা বলেন আমার ওসি আমার কথা শোনেনি, ও দালালি করেছে, প্রতিটি ধরে ওসি করেছে। নাহলে ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব নয় জানা যে কোন থানার কোন ওসি কী করেছে। আর গোয়েন্দা দপ্তর পারে না। আমরা কাজ করেছি ওদের সাথে। এগুলো সব হলো তাদের পার্সোনাল কমপ্লেন্টের বেসিসে। আবার উল্টো দিকটা দেখুন, হ্যাঁ, ইলেকশন কমিশন শত ট্রান্সফার করেছেন, কিন্তু ঠিক তার আগে টিএমসি গভর্নমেন্টও বা শত ট্রান্সফার করে তাদের নিজেদের লোক বসাবার চেষ্টা করেছেন। খুব খারাপ লাগে যখন দেখি যে এক সাংবিধানিক সংস্থা আমলাতন্ত্রকে এইভাবে একবার টানে একবার ও টানছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের একবার কখনো না কখনো রুখে দাঁড়াতে হবে। এবার চলে আসি কিছু ফিগারে, কিছু নম্বরে। 91 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। এর অর্থটা কি?
আমি তো বলেছিলাম এইখানে দাঁড়িয়ে 1 কোটি খানেক লোক যেতে পারে। অতএব কিছু লোক আমাকে ব্যঙ্গ করে বলছে আপনি এখন কেন কথা বলছেন, তখন তো বলেছিলেন 1 কোটি বাদ যেতে পারে। আরে মশাই, আমি 1 কোটি বাদ যেতে পারে সেটা এই ইলেকশন কমিশনারের চরিত্র দেখে বলেছিলাম, তার হাবভাব দেখে বলেছিলাম। যেভাবে তিনি জাতিকলে কাটছে সবাইকে, ঘাট ঘাট করে কচুকাটা করছে, এখানে 1 কোটি যেতে পারে। এই 1 কোটির জায়গায় 91 লক্ষ গেছে। এখন এটা আমাদের দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে। পশ্চিমবাংলায় 18 ঊর্ধ্বের যে জনসংখ্যা, সেটা তারাই তো ভোট দিতে পারে। সেই জনসংখ্যার আজকে এই আন্দাজ হলো 7.8 করোড়, মানে 7,80,00,000। 7,80,00,000 ব্যক্তি পশ্চিমবাংলায় 18 উপরে আছে। এদের 100%কে যদি ভোটার করা যেত খুব ভালো হতো, কিন্তু তার কখনো একটা অংশ বাদ চলে যায়। কিন্তু এই কচুকাটা করে যেটা দাঁড়িয়েছে সেটা 7 কোটি লোকও হয়নি। তারপরে কোথাও একটা কিছু গণ্ডগোল হয়েছে। বেশ কিছু নাম যারা তারা বাদ দিয়েছে, যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, সেগুলো হলো মৃত, ভুয়ো, চলে গেছে ইত্যাদি ইত্যাদি। সেটা বাদ দেওয়া উচিত ছিল, আমি তাদের সমর্থন করি, এটা আমরাও বাদ দিয়েছিলাম। কিন্তু আসলে জ্যান্ত মানুষ একটি পরিবারের 4 জনের মধ্যে 2 জন আছে, 2 জন নেই। এই যে নতুন খেলা, নতুন অত্যাচার, এটি একমাত্র একটি বিকৃত মস্তিষ্ক থেকে বেরোতে পারে। আর সেই বিকৃত মস্তিষ্ক আমি বলবো ইলেকশন কমিশনের প্রধানের আছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, 75 বছর ধরে আমরা ভোট করছি, আর উনি একজন বললেন যে আমরা এসআইআর করেছি 20 বার না কত। আরে বাবা, এসআইআর বোধহয় 12 বার, আইআর হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন 12 বার হয়েছে, এসআইআর কোনো দিন হয়নি। ইনফ্যাক্ট আমি বারবার বলে যাচ্ছি যে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রোলের কোনো আইনগত সম্মতি নেই। আর তার সাথে সাথে যে এইসব ফর্ম টর্ম হ্যানা ত্যানা নথি নিয়ে এসো, গয়ে গিয়ে তুমি একজন পান্ডা ধরে তার কাছ থেকে কুণ্ডলি নিয়ে চলে এসে দেখাতে হবে, এসব মানে মানে আমাদের কল্পনার বাইরে। যেভাবে কাটা হয়েছে তার একটা পরিকল্পনা দেখবেন আপনারা, যদি ম্যাপে ফেলে দেন ওটাকে দেখবেন কাটা হয়েছে বর্ডার জেলাতে বেশি করে। বাঁকুড়া, বীরভূম কিন্তু কাটা হয়নি, ঝাড়গ্রামে কাটা হয়নি। তার মানে যেখানে বেশিরভাগে লোক হিন্দু প্রধান এলাকায়, সেখানে কিন্তু কাটা হয়নি। তার মানে কম্পিউটার বাবাজিকে কি কেউ ফিড করেছিল, প্রম্পট করেছিল প্রোগ্রামে যে মোহাম্মদ দেখলে কেটে দাও নামটা? কি এগুলো আমাদের জানতে হবে, কি করে তারা ধরছে যে ওই বর্ডার এলাকার লোকগুলোকে ধরছে। আফটার অল সব কিছুই যা করেছে সেটা একে তাকে দোষ না দিয়ে আমাদের বলতে হবে কম্পিউটারের দ্বারা দরুন হয়েছে। কম্পিউটার ব্যানার্জি আর যে বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ট্যাগোর এই বিচার করতে পারেনি। এসব তো আপনারা জানেন গল্প। পরিবারের কত পরিবারের লোকের 1 জন বাদ গেছে, 2 জন বাদ গেছে, তারা দিনের পর দিন রোদে দাঁড়িয়ে ভুগতে হয়েছে। তারা কিন্তু ছাড়বে না কাউকে। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 27% মুসলমান আছে, কিন্তু নাম কাটা গেছে 34%। এর থেকে বোঝাই যাচ্ছে যে একটা কিছু খেলা হয়েছে। একটি কনস্টিটুয়েন্সির কথা আমি বলছি, 56 নম্বর শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের, প্রায় মুসলমান বেশি, সবচেয়ে বেশি। 56 নম্বর শামশেরগঞ্জ, সেখানে যতগুলো পিটিশন এসেছিল, ওই অ্যাডজুডিকেশন বলে, বিচারাধীন বলে, কী করে সাধারণ মানুষকে বিচারাধীন করে আমি তো বুঝতে পারি না। যাই হোক, বিচারাধীন, তার 91% নাম কাটা গেছে, 91% নাম কেটেছে। তবে হয় কম্পিউটার কেটেছে, না হলে ওই জুডিশিয়াল অফিসার কেটেছে। মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কেউ নেই। আমি আইনের সবচেয়ে উচ্চপদস্থ থেকে আমি বলবো, আইনের ঊর্ধ্বে কেউ নেই। বাম দিয়ে ডান দিকে কোন যেভাবে কচু কাটা করেছে তার একটা হিসেব আমাদের নিতে হবে। এখন 27 লক্ষ লোক এখনও অ্যাডজুডিকেশনে পড়ে আছে, তার সাথে 7.5 লাখ লোক অ্যাপিলে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে 34.5 মানে 34.5 লক্ষ লোক এখন ভোট দিতে পারবে না। ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন আমরা শুনিনি যে এত বড় একটা সংখ্যক লোক ভাত দিতে পারবে না। আর সেই হিসেবগুলো অনেক কাগজে বেরোতে আরম্ভ করেছে যে কনস্টিটুয়েন্সি ধরে ধরে যেভাবে যে জিতেছিল, যে হেরেছিল, সেই মার্জিনের থেকে ঠিক বেশি লোক কাটা হয়েছে, যাতে একটি রাজনৈতিক দল তার ফায়দা নিতে পারে। এই জাস্টিস বাগচি মানে নির্মল
আমাদের হ্যাঁ জয়মাল্য। জয়মাল্য বাগচি, উনি কিন্তু অনেক কটা উক্তি করেছেন, ছোট 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 করে কোটে থেকে উক্তি করেছেন। সেই উক্তির থেকে আমরা যে মালাটি পাচ্ছি তাতে বুঝতে পারছি যে উনি কিন্তু সত্যটাকে ধরতে পারছেন, কারণ উনি বাংলার মানুষ, ওনার একটা রেপুটেশন আছে। উনি একবার বলছেন ইনকুইজিশন, কত বড় কথা, মানে বিশালভাবে টর্চার করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনার কার মাথার থেকে বেরিয়েছে বা জিজ্ঞেস করেছেন, আমিও জিজ্ঞেস করছি, আপনিও তাই একই কথা জিজ্ঞেস করছেন। উনি বলেছেন 2002 রোল আপনারা বলেছিলেন ছবেন না, ইলেকশন কমিশন 2002 রোল কেটেছেন এই লজিক্যালের নাম করে। উনি এক জায়গায় ইলেকশন কমিশনকে নিজেই বলে ফেলেছেন ওয়ান সাইডেড, কিন্তু বেঞ্চ তো ওনার একা নয়, অতএব আমাদের সবার এই জন্যে ভুগতে হচ্ছে। অ্যাপিলে গিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে কিছুতেই আর এই 34.5 লক্ষর মধ্যে থেকে ছিটেফোঁটা কিছু লোক বেরিয়ে আসতে পারে। ভারতবর্ষের ইতিহাসে এটি কলঙ্ক থেকে গেল যে বাংলায় এত লোক বাদ চলে গেল। বাংলায় বাদ যাওয়ার ব্যাপারে অনেক রকমের গল্প আছে, কিন্তু তার মধ্যে একটি গল্প সত্যি, ওর কে যেন বললেন এখানে, যে রাজ্য সরকারও কিন্তু খেলা খেলেছে। তারা যদি সময় মতো নাম দিত তবে এটা হতো না। আর ইলেকশন কমিশনের যেটা করা কথা ছিল, করা উচিত ছিল, যদি তুমি এসআইআর এত ফন্দি দিয়ে করো তবে 9 মাস আগে শুরু করো। আমি তো ইলেকশন চালিয়ে এসেছি, আমি তো জানি কতখানি লাগতে পারে। 9 মাস আগে শুরু করা উচিত ছিল। 9 মাস আগে শুরু করলে সুস্থভাবে আজকে হয়ে যেত, কিন্তু তারা সুস্থভাবে চায়নি। তারা চেয়েছিল একটি সংখ্যক, বড় সংখ্যক বাংলার লোক তারা যেন বাদ যায়, তাদের অ্যালগরিদমে হোক, সেখানে হোক, যেখানে হোক, এই করে। মাঝের থেকে মারা গেল, মানে চাপে পড়লো মতুয়ারা। আরে বাবা, মতুয়ারা তো বলছে আমাদের কাছে কাগজ নেই, তারা তো বিজেপির পেছনে ছোটাছুটি করছে। 35 থেকে আর 70টা সিটে তাদের ভোটে ব্যাটার করে, তারা তো বলছে কাগজ নেই, তারা তো স্বীকার করছে, তাদের জন্য তো আইনও পাল্টানো হয়েছে। তাই ঘ্যাচ 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 করে তাদের নামও কাটা হয়েছে মুসলিমদের সাথে সাথে। এই যে একটা সাংঘাতিক একটা, কে যেন কি বর্গি মর্গি বলছিল, যাই হোক, এই অত্যাচার কিন্তু আমরা কোনো দিন দেখিনি। আর এটি আমি বারবার বলছি, একটি বিকৃত মস্তিষ্ক থেকে বেরিয়েছে। নাহলে এর অর্থ হলো শুধু কেটে দিয়ে নাম দিয়ে এখানকার হাতের খেলাটা এমন করে দিতে যাতে জাস্টিস যেখানে মার্জিনে বেরিয়ে যেতে পারে। কদিন আগে চিফ জাস্টিস ওকা তাকিয়ে বলেছেন নিজে যে জজেরা কিন্তু এখন কেন্দ্রের রাজনৈতিক দলের বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, আমাদের সাবধান থাক, নিজে বলছেন দাঁড়িয়ে জাস্টিস ওকা। এবার দেখুন, আমি প্রচণ্ডভাবে সম্মান করি জুডিশিয়াল অফিসারদের সব কিছু মিলিয়ে, কিন্তু তারাও তো ভুল করতে পারে। আমরা যখন করাপশন নিয়ে কথা বলি, জানেন 8600টি কমপ্লেন্ট আছে জুডিশিয়াল অফিসারদের এগেনস্টে, পার্লামেন্টে বলা হয়েছে 8600টি কমপ্লেন্ট। যাই হোক, এখন প্রশ্ন হলো, যারা যারা নাম কেটেছে ঘ্যাচঘুচ, রেকর্ডগুলো ঠিক রাখুন, পরবর্তীকালে একবার যাচাই করে দেখতে হবে যে আপনারা ঠিক করেছেন কি করেননি। আমাদের বাবু বিডিও বাবু যদি করেন তা তাকে হাইকোর্টে গিয়ে তাকে দাঁড় করিয়ে তার নথি নিয়ে যেতে হয়। আপনি যদি করেন তবে তার ক্ষেত্রে হবে না কেন? যাক, এখন 250 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে, প্রায় 2.5 লক্ষ লোক। আর বাংলার আমার যতদূর ধারণা 120টি কোম্পানি আছে, 120-30, মানে প্রায় 1.25 লক্ষ লোক। মানে প্রায় 3.5 লক্ষর বেশি আর্মড ফোর্স বাংলায় থাকবে। এবার যদি নির্বাচন সুস্থভাবে না করতে পারে, তার মানে বোঝা যাবে যে এই রাজ্যের কোনোদিনই ভোট হতে পারবে না। আমরা চাই সুস্থভাবে হোক, যে জিতুক যে হারুক সে তার নিজেদের ব্যাপার। আমি নিজের মতামত আমি বরাবরই বলে এসেছি, বলতে লজ্জা নেই, কারণ অন্যরা রাজনৈতিক প্রচার করছে, আমার প্রচার হলো নো মোদি নো দিদি। এই দুটোই মিলে এমনভাবে কয়েকটি দল তাদের দল তৈরি করেছে, সেগুলো হলো শুধু ইলেকশন জেতার জন্যে, তারপরে কি করে ভগবান জানে। এখন বলতে পারেন যে বাঙালি অস্মিতার কথা উঠছে, বাঙালি সম্মানের কথা উঠছে, বাঙালি সত্তার কথা উঠছে, সব কটি আমি মানব, কিন্তু বাঙালি সম্মান সত্তা বজায় রাখার জন্য একটি পার্টিকে তো কেউ ঠেকা দেয়নি রে বাবা। আরও তো দল আছে, তাদের মধ্যে চিন্তা করে দেখুন, যা হওয়ার হবে। আমি শুধু একটি কথা বলবো, যারা ভোট দিতে যাবেন তাদের কাছে আমার একটি নিবেদন, বলতে পারেন বৃদ্ধ পেনশনার হিসেবে, যে দয়া করে বাংলার কথা প্রথমে মানুন, রাজনৈতিক কথা মানবেন না।
রাজনৈতিক কোন দল কে কি বললো মানবেন না, নিজের বিবেক অনুযায়ী ভোট দিন। নিজের বিবেক যেটা বলছে তাতে জিতুক বা হারুক, বা তা আপনার বিবেক যদি বলে একটি ক্যান্ডিডেটও ভালো না, নোটা দিয়ে দেখিয়ে দিন ভারতবর্ষকে যে আমরা এদের পছন্দ করি না, আমরা অন্য রকমের রাজনীতি চাই। এই বলে আমি আবার বলবো যে বাংলার এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে বাংলার ইতিহাস, যেখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবার ইলেকশনে এমন একটা ইলেকশন হচ্ছে যেখানে কিছু হয়ে যেতে পারে। যদি ওই মার্জিন কেটে, গণেশ কুমারের মার্জিন কেটে যদি একটি দল ওই মার্জিনের জোরে বেরিয়ে চলে আসে, বিস্ফোরণ হবে রাজ্যে। আমি সে কথা লিখে বলে দিচ্ছি। কারণ 69 হয়েছিল, 67 হয়েছিল। আমরা দেখেছি ওই ধর্মভীরা বসে কান কেটে সরকার কেটে দিচ্ছে, আর ঠিক যাকে কাটছে পরের ইলেকশনে তাকেই মানুষরা ভোট দিয়ে আনছে। ভোটটি সুস্থ রাখুন, একটি সুস্থ অবস্থার মধ্যে ভোট করুন, অবাধ নির্বাচন করুন এবং নিজের বিবেক অনুযায়ী ভোট দিন। নমস্কার। ধন্যবাদ জওহরদা। দেখুন, জওহরদা একটার পর একটা বড় বিতর্ক উস্কে দিয়েছেন। আমি প্রথম দিকে নোট করছিলাম, তারপর দিকে নোটও আর করছিলাম না। এই অনুষ্ঠান যখন এগোবে একটা একটা করে উত্তর দেওয়া যাবে। প্রথম হচ্ছে, জওহরদা শুরু করলেন যে আইপ্যাক একটা সমান্তরাল দল এবং সমান্তরাল সরকার চালাচ্ছে। আমি বলছি খুব গুরুত্বপূর্ণ কথা। বিশেষ করে জওহরদার একটা কয়েনেজ তো বহুদিন ধরে চর্চায় থাকবে, সেটা হচ্ছে তৃণমূলের আরএসএস হলো আইপ্যাক। আমি ইদানিংকালে এই রকম কয়েনেজ খুব কম দেখেছি। জওহরদা ইডিকে সঙ্গত কারণেই একটার পর একটা অভিযোগে অভিযুক্ত করলেন, সঙ্গত কারণে। কিন্তু আমি তার পাশাপাশি শুধু রাখবো, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার কি শুধু এই আমলে দেখেছি নাকি? আমাদের সাংবাদিকতার আমলে, ইউপিএ আমলে মায়াবতী এবং মুলায়েম একসঙ্গে ইউপিএ সরকারকে সমর্থন করেছিল। আমি বলছি, লোকে বলে সমস্তটা তো সিবিআইয়ের কেসের মাধ্যমে হয়েছে। একটার পর একটা অসম্পূর্ণ কেস, শুধুমাত্র নির্বাচন সামনে এলে শুধু সেই গাড়িগুলো চলতে শুরু করত। আর সিবিআই খুব চমকপ্রদভাবে ওই অনুঘটক বলে আমরা রসায়নের বইতে পড়তাম, অনুঘটকের কাজটা করেছিল সিবিআই। সুতরাং ইডি আজকে যা করছে, যদি সেটাই অভিযোগ হয়, সেটা সত্য হয়, সেই কাজটা কিন্তু সিবিআইকে দিয়ে কংগ্রেস সরকার শুরু করেছিল, এবং এক দশকে নয়, দশকের পর দশক কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে। আমি এবার এই নাম বাদ যাওয়ার প্রসঙ্গে আসি। দেখুন, প্রথম দিন থেকে আমরা বলে আসছি, একজন অনুপ্রবেশকারীরও এদেশে জনপ্রতিনিধিদের নির্বাচিত করার কোনো অধিকার নেই, থাকতে পারে না, পিরিয়ড। কিন্তু একজন বৈধ নাগরিককেও কোট আনকোট অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে হয়রানি করাটা ক্রিমিনাল অফেন্স। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ঠিক যেভাবে চাল আর কাঁকড় আলাদা না করায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও কার্যত রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে, এই অনুপ্রবেশ ইস্যুতে যেন একজন নাগরিকের সঙ্গেও সেই অন্যায়টা না হয়। সোনালী বিবি এবং সোনালী বিবিদের অকারণ হয়রানিগুলো দিনের পর দিন আমরা দেখিয়েছি। চাল আর কাঁকড় মিশিয়ে ফেলে সেই রকম যন্ত্রণা যেন কাউকে না দেয়া হয়। আবার পাশাপাশি সাদরাডির মতো কোনো বাংলাদেশি জঙ্গিও যেন এ রাজ্যে এসে দুটো ভোটার কার্ড তৈরি করতে না পারে। দেখুন, 2016 সালের নভেম্বর মাসে রাজ্যসভায় দাঁড়িয়ে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছিলেন, ভারতে প্রায় 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। এর 3 বছর পর 2019 সালে বিজেপির সংকল্পপত্রে আবার অনুপ্রবেশ বন্ধ করার সংকল্পের কথা বলা হয়। এরপর 2024-এর লোকসভা বলুন আর এই 26-এ বাংলার বিধানসভা বলুন, অনুপ্রবেশ বারবার অন্যতম প্রধান ইস্যু হয়েছে। কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা আমরা আর জানতে পারিনি। ঠিক যেমন জানতে পারিনি বাংলাদেশ সীমান্তে কর্তব্যে গাফিলতির জন্য কজন বিএসএফ জওয়ানের শাস্তি হয়েছে। পশ্চিমবঙ্গে আবার রাজ্যের শাসক দল অনুপ্রবেশ ইস্যুটাকেই বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। সুতরাং একদল অনুপ্রবেশ আটকানোর গাজর ঝোলাবে, আর একদল অনুপ্রবেশ নিয়ে চক্ষু বন্ধ করিয়া একেবারে স্পিকটি নট থাকিবে। এটাই বোধহয় পশ্চিমবঙ্গের নিয়তি। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু অনুপ্রবেশ বন্ধ হবে না, আর অনুপ্রবেশ নিয়ে রাজনীতিও বন্ধ হবে না। দুর্ভাগ্য আমাদের। যাই হোক, আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম। সঞ্চালক মহাশয়, আলোচনার বিষয় ভোটের মুখে ইডির গ্রেপ্তারের প্রভাব আর মোথাবাড়ি, হুঁশিয়ারি, ভুরি ভুরি ভাতার প্রতিশ্রুতির হিসাব।
এই ইডির যে গ্রেপ্তারি সেটা আপনারা জানেন যে 2020 সালের 27 নভেম্বর আসানসোল কয়লাখনি অঞ্চলের কিছু কয়লা পাচারকারী, ইসিএলের পদাধিকারী, রাজনৈতিক নেতা এবং পুলিশ অফিসারের বিরুদ্ধে সিবিআই একটা এফআইআর করে এবং ইডির আইন অনুসারে এই প্রেডিকেট অফেন্সের পরিপ্রেক্ষিতে ইডি একটা ইসিআইআর ইস্যু করে তদন্ত শুরু করে। তাতে ব্যানার্জি পরিবারের একাধিক সদস্য এবং একাধিক নেতা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা উঠে আসে সেটা হলো যে অনুপ মাঝি ইডির কাছে স্বীকার করে যে অভিষেক ব্যানার্জির আদেশে আইপ্যাকের কাছে কয়লা পাচারের টাকা হাওলার মাধ্যমে পাঠিয়েছে। আপনারা জানেন যে ইডি অফিসারদের কাছে যে স্বীকারোক্তি সেটা আদালতে গ্রাহ্য, পুলিশ অফিসারদের কাছে যে স্বীকারোক্তি সেটা আদালতে গ্রাহ্য নয়। অর্থাৎ 2020 সাল থেকে একটা ব্যাপার আদালত গ্রাহ্য এই মামলায় যে অভিষেক ব্যানার্জির নির্দেশে অনুপ মাঝি হাওলার টাকা কয়লা পাচারের অর্থ আইপ্যাকের কাছে পাঠিয়েছে, এটা আদালত গ্রাহ্য। এর পরিপ্রেক্ষিতে এবছরের 12 মার্চ দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং এই চান্ডেল এবং কয়েকজন রাজনৈতিক নেতা এবং অফিসারের বিরুদ্ধে একটি এফআইআর করে এবং সেই প্রেডিকেট অফেন্সের পরিপ্রেক্ষিতে আরেকটি ইসিআর ইস্যু করে ইডি তদন্ত শুরু করে এবং সেই তদন্তের ফলে 13ই এপ্রিল যে চান্ডেল বলে যে আইপ্যাকের যে ডাইরেক্টর এবং প্রতিষ্ঠাতা তাকে গ্রেপ্তার করে। এখন তার বিরুদ্ধে এই অপরাধের অর্থের লেনদেন এবং হিসাবে গড়বড় করার অভিযোগ আনা হয়। ইডি তাকে রিমান্ডে পাঠানোতে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে যে 50 কোটি টাকা আর্থিক লেনদেন যে তিনি করেছেন সেটা শনাক্ত করা গেছে এবং এবছর 160 কোটি সমেত 482 কোটি টাকা ইডি এই কেসে অ্যাটাচ করেছে। কোর্ট অর্ডার দিলে যা হবে আপনারা জানেন। কিন্তু তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ হয়েছে একটা হলো হরিয়ানার রোহতকের রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া কোম্পানি একটা আছে, যেটা কোম্পানির খাতায় এখন মাত্র 5 লাখ টাকার পেড আপ শেয়ার ক্যাপিটাল এবং এখন স্ট্রাইক অফ এবং ডিফার্ম সেই কোম্পানি থেকে 13.5 কোটি টাকা আনসিকিউরড ইন্টারেস্ট ফ্রি লোন এই আইপ্যাকের খাতায় দেখানো হয়েছে। আচ্ছা বলুন তো, যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তার আনসিকিউরড ইন্টারেস্ট ফ্রি 13.5 কোটি টাকা আইপ্যাককে কেন দেবে? অর্থাৎ এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে ভুয়ো লেনদেন। তারপরে আর একটা যেটা তার অফিস থেকে যে নোট পাওয়া গিয়েছে সেই নোটে দেখা যাচ্ছে যে তারা যে ফিজটা নিয়েছেন সেটা লিখিতভাবে পাওয়া গিয়েছে যে 50% টেকেন ইন চেক। তাহলে বাকি 50% আমি ধরে নিলাম যে তার বাইরে কিছু লেনদেন হয়নি। এই বাকি 50% হিসাব বহির্ভূত টাকা এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের ভোটের জন্য খরচ হয়েছে, এদেরকে প্রমোট করার জন্য খরচ হয়েছে, এই যে জহরবাবু যেটা বললেন সেই সবের জন্য খরচ হয়েছে, যার জন্যে রাজ্যের শাসক দলের নেতারা এবং এই আইপ্যাকের কারবারিরা সমানভাবে দোষী। এবং এই জন্যেই এবছর 8 জানুয়ারি যখন কলকাতায় প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে রেড হচ্ছিল তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, ডিসি আরও অনেক অফিসারদের নিয়ে সেখানে হাজির হন এবং জোর করে সেই সবুজ ফাইল, অন্যান্য গ্যাজেট, অন্যান্য ফাইল নিয়ে চলে আসেন।
এই যে নিজেদের বাঁচানোর জন্যে তিনি যে অপরাধটা করেন, তাতে কিন্তু প্রমাণ লোপাটের ধারা আসবে, পাবলিক সার্ভেন্টদের কাজে বাধার ধারা আসবে, সঙ্গে সঙ্গে ডাকাতির ধারা আসবে, যার সাজা যাবজ্জীবন জেল। আপনারা আইপ্যাকের কর্ণধারের মাথা এজেন্সির কবজায় বলছেন, রাজ্যের মানুষ সেটা জানতে ততটা আগ্রহী নয় যতটা আগ্রহী জানতে যে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রীর মাথাটা কবজায় যাবে কি না সেই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে এখনো কেন আপনারা ঝুলিয়ে রেখেছেন। এজেন্সির আইনজীবীরা, কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা ঠিক সময়ে এই কাগজপত্রগুলো যদি সুপ্রিম কোর্টে দাখিল করতেন, তাহলে তো মমতা ব্যানার্জি এখন বাইরে থাকতেন না। তাহলে তাকে যে বাইরে রাখছেন সেটা তো আপনারা রাখছেন। এই জন্য তিনি দিনের পর দিন অপরাধ করে ক্ষমতায় টিকে আছেন এবং এখনও টিকে থাকবেন। এবং এটা যে এই প্রথম হচ্ছে তা নয়। দেখুন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, আনমাস্কিং মমতা ব্যানার্জিতে আমি একদম প্রমাণ দিয়ে লিখেছি যে তিনি সেখানে কতটা দুর্নীতি করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, অ্যারেস্ট করা তো দূরের কথা। এই যে নিয়োগকৃত 26,000 চাকরি বাতিলের কথা উঠলো, সেখানে মমতা ব্যানার্জি তো ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গ্রেপ্তার করা তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ কেন করা হলো না বলুন? এই যে সারদায় মমতার অপরাধ বলে আমার একটা বই আছে, আমি সেখানে দেখিয়েছি যে যেটুকু জানা গিয়েছে তার ভিত্তিতে মমতার সাজা হওয়া উচিত। তাকে জিজ্ঞাসাবাদ কেন করানো হলো না? এই যে আমরা তো এর কথা বলিনি, কেন্দ্রীয় এজেন্সি লিপস অ্যান্ড বাউন্সের যে বড় বড় বেআইনি লেনদেন হয়েছে বলেছেন। তারপরে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর কারা? অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী, তার মা, তার বাবা, কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর নেওয়ার জন্য কত না নাটক হয়েছে বলুন, কিন্তু ফলটা কি? তারা সকলের এখন বাইরে, তাদের বহু কোটি টাকার বাড়ি, গাড়ি, সম্পত্তি সব বাইরে। এবং এই যাদেরকে আপনারা বাইরে রেখেছেন, তারাই আজকে গরম গরম জ্বালাময়ী বক্তব্য দিয়ে লোকদের উত্তেজিত করছেন এবং অভিজিৎ সরকারের মতো লোকেরা বেঘরে নিহত হচ্ছেন, আর আপনারা ক্ষমতা ভাগাভাগি করে ভোগ করছেন। এর হিসেব কিন্তু দিতে হবে। অভিজিৎ সরকারের নাম আসলে বলছি, 21 সালে নির্বাচনে হিংসার ধারা নির্বাচনের ফল ঘোষণার পরও যখন চলছিল, তখন এই নিয়ে হাইকোর্টে মামলা হয়। আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেন যে পরে একটিও হিংসার ঘটনা ঘটেনি, কিন্তু হাইকোর্টের আদেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যে রিপোর্ট দিয়েছিলেন হাইকোর্টে, সেখানে 13 পৃষ্ঠায় ডিজির যে রিপোর্ট, সেখানে কি বলছে যে ভোট পরবর্তী 49 দিনে 29টি হত্যা, 12টি বলাৎকার যৌন হেনস্থা, 391টি গুরুতর জখম করা, 940টি অগ্নিসংযোগ লুপ্তরাজ এবং 562টি ভয় দেখানো সমেত 1934টি, 49 দিনে 1934টি, অর্থাৎ প্রতিদিনে 40টি করে হিংসার ঘটনা ঘটেছে। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলছেন একটাও ঘটনা ঘটেনি। পরবর্তী 5 বছর তো তিনিই পুলিশ মন্ত্রী আছেন। এবারও কি ভোটে কোনো হিংসার ঘটনা ঘটবে? যে হিংসার ঘটনা ঘটেছিল, খুন, এই যে কাকুরগাছিতে, রাজধানীর বুকে অভিজিৎ সরকার খুন হলেন, সিবিআই তদন্তভার নিল যখন কলকাতা হাইকোর্টের অর্ডারে, তখন রাজ্যের শাসক দলের একজন এমএলএ এবং 2 জন কাউন্সিলরকে বেল নিতে হলো এবং তৎকালীন ওসি, তদন্তকারী অফিসার, একজন হোমগার্ডকে কাস্টডিতে যেতে হলো। 5 বছর চলে গেছে, তাদের বিচার হয়েছে? পরবর্তী 5 বছরে তাদের বিচার হবে? তাহলে ভোটে আপনার শান্তি থাকবে? কিভাবে থাকা সম্ভব? আপনারা এখানে মোথাবাড়ির কথা, হুঁশিয়ারির কথা, ভুরি ভুরি প্রতিশ্রুতির কথা আলোচনায় রেখেছেন। রাজ্যের শাসক দলের গুন্ডাদের বিরুদ্ধে
কেন্দ্রের শাসক দলের নেতারা এবং নির্বাচন কমিশনের অফিসাররা সকলেই হুঁশিয়ারি দিচ্ছে, এবং নির্বাচন কমিশনের অফিসাররা অবাধ এবং সুষ্ঠু ভোটেরও প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাদের ইচ্ছা সম্পর্কে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু আমি শুধু একটা প্রশ্ন করছি, আপনাদের কি এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার মতো ক্ষমতা আছে? তো জওহরবাবু ছিলেন সিইও, এখন যে সিইও অফিস আছে সেখানে আপনি যদি অ্যাডিশনাল সিইও, জয়েন্ট, ডেপুটি ধরেন তাহলে 12 জন লোক, যদি সিস্টেম ইঞ্জিনিয়ারকে ধরে 13 জন লোক। তো এই 13 জন লোক যদি আপনাদের ঐকান্তিক চেষ্টাও থাকে, তাহলে এই 294টা আসনে 94,497টি বুথে রাজ্যের শাসক দলের গুন্ডা বদমাশদের যে পেশি শক্তি আছে সেটাকে ভাঙার ক্ষমতা আপনারা রাখেন? আপনার অধীনে যে ডিও আছে, যে আরে যে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার, তারা আপনাদের কথা শোনেন? যদি শোনেন তাহলে এসআইআর আপনি করতে পারলেন না কেন? এসআইআরের সময় তারা রিগিং করেছেন, এবং ভোটের সময় এই গুন্ডা বদমাশরা রিগিং করবেন, আটকানোর ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে নেই। আটকাতে হলে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার ছিল সেটা আপনারা করেননি। কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, আরে কেন্দ্রীয় বাহিনী যাদের অধীনে থাকবে তারা ব্যবহার করলে কাজে লাগবে, আর যদি ব্যবহার না করে তাহলে অপরাধ দর্শন করবে। আমি আর একটা কথা বলে শেষ করব। দেখুন, আমাদের দেশের সংবিধানে, জনপ্রতিনিধিত্ব আইনে বা কোনো আইনে আমাদের দেশের সুপ্রিম কোর্ট বা নির্বাচন কমিশন বা কোনো অফিসারকে এমন ক্ষমতা দেয়নি যে একজন বৈধ ভোটারকে ভোটে দাঁড়ানো এবং ভোট দানের অধিকার থেকে বঞ্চিত করা। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের কিছু অফিসারের অপদার্থতায়, আমাদের রাজ্যের শাসক দলের নেতাদের ষড়যন্ত্র এবং অসততায় মুস্তারির বানু কেসে মমতা ব্যানার্জির যোগ দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ায় সুপ্রিম কোর্টের রায়ের ফলে যেটা হয়েছে, দেখুন, অ্যাডজুডিকেশনের পর যাদের নাম বাদ দিয়েছে ট্রাইব্যুনাল থেকে, তাদের কয়েকজনের নাম তো আবার এসে তালিকায় যোগ হয়েছে, এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 21 তারিখ পর্যন্ত যে নাম আসবে তারা ভোট দিতে পারবেন, কিন্তু তারা ভোটে প্রার্থী হতে পারবেন না, সেটা স্বীকৃত হয়ে গিয়েছে। আর 27 তারিখ পর্যন্ত যাদের নাম আসবে তারা ভোট দিতে পারবেন, কিন্তু প্রার্থী হতে পারবেন না। কিন্তু এই 2 তারিখের পর যাদের নাম আসবে তারা প্রার্থী তো হতে পারবেন না, ভোটও দিতে পারবেন না। তাহলে এই সুপ্রিম কোর্টের রায়ের ঢালের নিচে নির্বাচন কমিশন এমন একটা কাজ করলেন যে বৈধ ভোটারের ভোটদানের অধিকার এবং ভোটে দাঁড়ানোর অধিকার আপনি কেড়ে নিলেন। এটা কিন্তু ইতিহাস ক্ষমা করবে না, ইতিহাসের কাছে আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে। এটা হওয়া কোনো মতে উচিত ছিল না। নমস্কার। ধন্যবাদ নজরুলদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।